সবাইকে আসসালামু আলাইকুম। ইন্স্যুরেন্স সেলস কোচিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোড ম্যাপ টু সাকসেস। অর্থাৎ আমরা আজকে আগামী ৩ মাসের একটা পরিকল্পনা করব। ডিসেম্বরে গিয়ে আমরা নিজেকে কোথায় দেখতে চাই সেটা আমরা একটা রোড ম্যাপ তৈরি করব। কারণ আমাদের এই সেলস কোচিং এর উদ্দেশ্য শুধু আপনাকে শেখানো না, আপনাকে সফল করা। আমাদের এই সেলস কোচিং এর উদ্দেশ্য শুধু আপনাকে বীমা বিষয়ে শুধু জ্ঞান দেওয়া না, আপনি যেন সফল হতে পারেন, বীমা বিষয়ে সফল হতে পারেন, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আমরা ১ম ক্লাসে আলোচনা করেছিলাম কোচ শব্দটা কোথা থেকে এসেছে। যে যে হাঙ্গেরির যে একটা গ্রাম থেকে এসেছে। যে কোচ কি? মানে হচ্ছে একটা ঘোড়ার গাড়ি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আমাদের একটা ডেস্টিনেশনে পৌঁছায় দেয়, ঠিক একইভাবে একজন কোচ আপনার গন্তব্যে পৌঁছাতে হেল্প করবে। তাহলে আমাদের প্রত্যেকের গোল আছে, লক্ষ্য আছে। সেই লক্ষ্যে যেন আপনি পৌঁছাতে পারেন, ওই বিষয়ে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে মোটিভেট করবে একজন কোচ। এবং আমরা ১ম ক্লাসে বলেছিলাম যে, আমাকে এখন থেকে কোন স্যার সম্বোধন করবেন না, আমাকে কোচ বলে সম্বোধন করবেন। যখনই আপনার সাথে কথা হবে, টেলিফোনে কথা হবে বা WhatsApp এ চ্যাটিং করা হবে, তখন হচ্ছে আপনি আমাকে কোচ বলে সম্বোধন করবেন। যখন আপনি আমাকে কোচ বলছেন, তখন এটা আপনার ব্রেইনে অটো একটা মেসেজ যাবে যে, আপনি একা না, আপনার একজন কোচ আছে। এবং আপনারা একটা দেখবেন মানে পৃথিবীতে মানে 1% মানুষ 99% মানুষকে হচ্ছে লিড দেয়। মানে পৃথিবীতে 1% মানুষ 99% মানুষকে কি করে? লিড দেয়। মানে 1% মানুষ সফল হয়। 99% সফল হয় না। 1% মানুষ কেন সফল হয়? 1% মানুষ সফল হয় এই কারণে ৩ টা সি বলা হয়। ৩ টা সি। তাদের এই ৩ টা সি আছে। এই ৩ টা সি এর কারণে 1% মানুষ সফল হয়, 99% মানুষ সফল হয় না। ১ম সি কি? ১ম সি হচ্ছে তাদের ক্ল্যারিটি থাকে। তারা জীবনে কি হতে চায়? তাদের লক্ষ্যটা কি? সেই ক্ল্যারিটি থাকে। তাহলে ১ম সি হচ্ছে ক্ল্যারিটি। এই ক্ল্যারিটিটা খুব গুরুত্বপূর্ণ। এবং বলা হয়ে থাকে ক্ল্যারিটি ইস পাওয়ার। আপনার গোল, আপনার লক্ষ্য যদি আপনার কাছে পরিষ্কার থাকে, আপনি নিজেকে কোথায় দেখতে চান আগামী ৫ বছর পর, আগামী ১০ বছর পর, তাহলে আপনার চেয়ে শক্তিশালী আর কেউ নাই। ঠিক আছে? তাহলে যে ১ম সি টা খুবই গুরুত্বপূর্ণ ক্ল্যারিটি। আমাদের অনেকের গোল থাকে কিন্তু হচ্ছে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না। কনসিস্টেন্ট মানে কি? লেগে থাকা, ধারাবাহিকভাবে লেগে থাকা। আমরা হয়তো ঠিক করি যে প্রতিদিন সকাল ৭ টার সময় উঠবো। এটা ২ দিন ৩ দিন মানি, এরপর আর ধরে রাখতে পারি না। মানে কনসিস্টেন্সি থাকে না। তাহলে কিন্তু ওয়ার্ল্ড এ যারা সফল হয়েছে, তাদের ভিতরে কি ছিল? পারসিস্টেন্সি ছিল, অধ্যবসায় ছিল, অর্থাৎ লেগে থাকা ছিল। তাহলে ২য় সি হচ্ছে কনসিস্টেন্সি। এবং সর্বশেষ সি হচ্ছে কোচিং। ওয়ার্ল্ড এ যারা সফল হয়েছে, যারা সফল ব্যক্তি, তারা একজন কোচ, তাদের একজন কোচ আছে, তাদের একজন মেন্টর আছে, তাদের একজন গুরু আছে। তাহলে আপনি যদি লাইফে সফল হতে চান, আপনাকে গুরু ধরতে হবে। আপনার একজন মেন্টর থাকা লাগবে। আপনার একজন কোচ থাকা লাগবে। তাহলে জীবনে সফল হতে গেলে ৩ টা সি লাগবে। ১ম সি কি বললাম? ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? ক্ল্যারিটি মানে হচ্ছে পরিষ্কার। কি পরিষ্কার? আপনার গোলটা যেন আপনার কাছে পরিষ্কার থাকে। আপনি ভবিষ্যতে কোথায় যেতে চান, সেই রাস্তাটা যেন আপনার কাছে পরিষ্কার থাকে। ক্ল্যারিটি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে লেগে থাকা, ধারাবাহিকভাবে লেগে থাকা। হাল না ছাড়া। এবং সর্বশেষ সি হচ্ছে কোচিং। আপনার একজন কোচ থাকা লাগবে, আপনার একজন গুরু থাকা লাগবে, আপনার একজন মেন্টর থাকা লাগবে। তাহলে ওয়ার্লড এ 1% মানুষ সফল হয় এই ৩ টা কারণে। তাহলে আপনি যদি সেই 1% এর কাতারে আসতে চান, তাহলে আপনার এই ৩ টা সি থাকা লাগবে। তাহলে ৩ টা সি আমি যদি আরেকবার রিপিট করি, ১ম সি হচ্ছে ক্ল্যারিটি, ২য় সি হচ্ছে কনসিস্টেন্সি, আর ৩য় সি হচ্ছে কোচিং। সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন এই ৩ টা সি মানে কি? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। তাহলে এটা আপনার ব্রেইনে থেকে যাবে। আমি একটু সালাউদ্দিন সাহেব কি শুনতে পাচ্ছেন? সালাউদ্দিন সাহেব যদি আনমিউটেড কথা বলতেন। সালাউদ্দিন সাহেব কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এই ৩ টা সি কি আমাকে একটু বলবেন? তাহলে দেখা যাচ্ছে আপনার ব্রেইন এটা স্থায়ী হবে। মানে ওয়ার্লড এ ক্লারিটি, 1% মানুষ সফল হয়। কনসিস্টেন্সি আর ১ম সি কি কোচিং। বললেন? ১ম সি কি? ক্লারিটি। ক্ল্যারিটি, ক্ল্যারিটি। এবং এই ক্ল্যারিটির উপর যে ফখরুদ্দিন আসিফ মানে একজন নামকরা ট্রেনার, উনি কিন্তু ট্রেনিং করায়, হ্যাঁ? যে ক্ল্যারিটি ইস পাওয়ার উনি বলেন। তাহলে এই ক্ল্যারিটিটা খুব গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা এই গোল নিয়ে আলোচনা করব। তার ১ম সি হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? পরিষ্কার, ক্লিয়ার, ক্ল্যারিটি। এরপরেরটা সি কি? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানেটা কি একটু বলবেন? মানে লেগে কনসিস্টেন্সি থাকা, ধরে লেগে থাকা থাকা। আর কি।
ধারাবাহিক ভাবে লেগে থাকা, ঠিক আছে? মানে হচ্ছে 2 দিন লেগে থাকলেন, তারপর আর খবর নাই, এটা এরকম না, মানে ধারাবাহিক ভাবে লেগে থাকা, কনসিস্টেন্সি। এর সর্বশেষ সি কি? কোর্স বা কোচিং এর। কোচিং। তাহলে ওয়ার্ল্ডে যারা সফল হয়েছে তাদের ভিতরে এই 3টা সি ছিল। প্রথম সি ছিল ক্ল্যারিটি, দ্বিতীয় সি ছিল কনসিস্টেন্সি, আর তৃতীয় সি হচ্ছে কোচিং। তাদের একজন গুরু ছিল, তাদের একজন মেন্টর ছিল, তাদের একজন কোচ ছিল। এবং আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে কোচ হিসেবে গ্রহণ করেছেন। ওকে, এগুলো একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে আপনাদের কিন্তু পরীক্ষা হবে এগুলোর উপর। এই 3টি ওয়ার্ল্ডে 1% মানুষ সফল হয়, 99% মানুষ সফল হয় না। কেন সফল হয় না? এই 3টা কারণে। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা রোড ম্যাপ টু সাকসেস, আমরা ডিসেম্বরের একটা রোড ম্যাপ তৈরি করব। আমরা ডিসেম্বর মাসে গিয়ে আপনারা কোথায় দেখতে চান। কোম্পানি আপনাদের অলরেডি হচ্ছে একটা টার্গেট দিয়ে দিয়েছে। এখন সবাই আছে একটা প্রেসারে আছেন, কিভাবে হচ্ছে টার্গেট অ্যাচিভ করবেন। আপনি সেই টার্গেট করতে পারেন, অথবা একটু কমিয়ে করতে পারেন। এরকম একটা টার্গেট যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, আমরা হচ্ছে একটু পরে আলোচনা করব আমরা টার্গেট কেন অ্যাচিভ করতে পারি না, এগুলো নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা করব। তার আগে হচ্ছে আমি আপনাদের কাছে একটা গুড নিউজ জানাতে চাই। একটা গুড নিউজটা হচ্ছে আপনারা যে আনন্দিত হবেন। আমি হচ্ছে গতকালকে হচ্ছে একটা কনভোকেশন অ্যাটেন্ড করেছি। আমি পিজিডি আইএফপি করেছি। পিজিডি আইএফপি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অন ইসলামিক ফাইন্যান্স প্র্যাকটিস, অর্থাৎ ইসলামিক ফাইন্যান্সের উপর আমি হচ্ছে ডিপ্লোমা করেছি। এবং ওটার হচ্ছে সমাবর্তন হয়েছে শেরাটন হোটেলে। এটা 1 বছরের একটা ডিপ্লোমাই ছিল, খুবই কঠিন ছিল। এবং এটা বর্তমানে এটার চাহিদা অনেক, কারণ হচ্ছে প্রত্যেকটা বীমা কোম্পানির কিন্তু এখন দেখা যাচ্ছে শরিয়া আছে, বিভাগ আছে। বাংলাদেশে তো অনেকগুলো মানে শরিয়া মোতাবেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আবার যেগুলো হচ্ছে শরিয়া মানে কোম্পানি না, তাদেরও কি আছে, শরিয়া প্রোডাক্ট আছে। অর্থাৎ ইসলামিক অর্থনীতি দিন দিন কিন্তু হচ্ছে এটার এই বড় হচ্ছে। তাহলে এই বিষয়ে আমাদের কি প্রশিক্ষণ দরকার? এই বিষয়ে আমাদের অনেকের হচ্ছে জ্ঞান কম বা প্রশিক্ষণের অভাব আছে। ইসলামিক ফাইন্যান্স মানে কি বা ইসলামিক বীমা মানে কি, এই বিষয়ে হচ্ছে এখন যেহেতু হচ্ছে আমি হচ্ছে ডিপ্লোমা করেছি, এখন সুবিধা হবে এই বিষয়ের উপর প্রশিক্ষণ করানোর জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই এই বিষয়ের উপর হচ্ছে ট্রেনিং মডিউল ডেভেলপ করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট আসবে। তবে আপনারা হচ্ছে আমাকে এখন কংগ্রেচুলেশন জানাতে পারেন, যেহেতু হচ্ছে আমি একটা ডিপ্লোমা করেছি এবং আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত 4টা ডিপ্লোমা হয়ে গেছে। সবসময় কিন্তু আমি শেখার উপরে আছি, মানে শেখার চেষ্টা করি। এবং আমি যখন কোনো বিষয় শেখাই, মানে ওই বিষয়ে হচ্ছে আগে পড়াশোনা করি, ওই বিষয়ে হচ্ছে একটা ডিগ্রি নেওয়ার চেষ্টা করি, দেন হচ্ছে আমি শেখানোর চেষ্টা করি। ওকে, আপনারা আমাকে কংগ্রেচুলেশন জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সালাউদ্দিন সাহেব। আপনাকেও অভিনন্দন। আপনি হচ্ছে দেখা যাচ্ছে থেকে একটা কোর্স করেছেন দেখলাম, ব্যাংক অ্যাসুরেন্স এবং টাকা ফুলের উপর। আপনাকেও অভিনন্দন। আমরা একটু আলোচনা করতে চাই হোয়াট ইজ সাকসেস, যেটাকে আমরা বলি হচ্ছে সফলতা। সফলতার অর্থ এক একজনের কাছে এক এক রকম। আপনারা কি মনে করেন, মানে সফলতা কি, সাকসেস মানে কি, আপনারা কি মনে করেন? মানে সফলতার সঙ্গে একজনের কাছে এক এক রকম, কিন্তু আপনাদের কাছে সফলতা মানে কি? কামাল সাহেব কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট হয়ে কথা বলতে হবে কামাল সাহেব। কামাল সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিখিল সাহেব কি শুনতে পাচ্ছেন? নিখিল সাহেব, আপনার কাছে সফলতা মানে কি? মানে আপনাকে কেউ যদি বলে সফলতা কি, মানে ভুল হোক শুদ্ধ হোক, যেটা আপনার কাছে কি মনে হয় সফলতা মানে কি? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার সফলতা মানে স্যার নিজেকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে গড়ে তোলা, এবং আহ, প্রত্যেকটা জায়গা থেকে আমার আমার পারিবারিক ভাবে, আমার বন্ধু মহল, আমার যারা পরিচিত ব্যক্তি সবাই আমাকে এই বিষয়ে বলবে তিনি একজন সফল ব্যক্তি, সে পরিশ্রম করে সে এই পর্যায়ে আসছে স্যার। মানে পরিপূর্ণতা পাওয়া, মানে একটা আত্মতৃপ্তি পাওয়া স্যার। আত্মতৃপ্তি পাওয়া, এবং অন্যরা বলবে উনি হচ্ছে একজন সফল ব্যক্তি। ওকে ওকে, সুন্দর। অন্য কেউ কি বলতে চাচ্ছেন, অথবা চ্যাট বক্সে লেখেন যে আপনাদের কাছে সফলতা মানেটা কি। এবং এখানে হচ্ছে একটু প্রশ্ন উত্তর দিতে হবে, কারণ এটা কোচিং। হ্যাঁ, মানে হচ্ছে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে জাস্ট হচ্ছে আমি মিউট করে ক্লাস শুনে যাব, ওটা করলে হবে না। হ্যাঁ, কারণ আপনি এখানে ট্রেনিং করতে আসেন নাই, কোচিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মোশাররফ সাহেব। জি, আপনার কাছে সফলতা মানে কি? আমার কাছে সফলতা মানে হচ্ছে আমি মানে প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে
এবং সেই লক্ষ্যে যখন সে রিচ করতে পারে তখনই সে সফলতা মনে করে। আর সফলতার জার্নিটা হচ্ছে আনলিমিটেড। এটা একটা স্টেপে রিচ করার পরে আরেকটা স্টেপের মানে লক্ষ্য নির্ধারণ হয় এবং ওই লক্ষ্যের পিছনে আমরা ছুটতে থাকি। সফলতার আসলে নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। এটা হচ্ছে মানে ধারাবাহিকভাবে চলতেই থাকে, চলমান একটা প্রক্রিয়া। ওকে, আমার খুব কাছে সুন্দর বলেছেন, এরকম মনে হয়। খুব সুন্দর বলেছেন। এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। আমরা যদি দেখি যে সফলতা আসলে মানে ইটা কি, তাহলে যেটা হচ্ছে মোশাররফ সাহেব বলতেছিলেন যে অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট মানে বাস্তবায়ন, যে অফ এন এইম অর পারপাস, মানে আপনি একটা গোল সেট করেছেন, সেই গোল অর্জন করতে পেরেছেন, এটা হচ্ছে আপনার সফলতা। যেমন আপনি কি অর্জন করেছেন, আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন, 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ কিনবেন, কিনে আপনি খাবেন, পরে আপনি সেটা অর্জন করতে পেরেছেন, অর্জন করে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পেরেছেন, তাহলে আপনি একজন সফল। যে ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে আপনি একজন সফল। তাহলে আমরা যখনই কোনো একটা গোল সেট করি এবং সেই গোলটা যখন অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, তখন সেই গোলের ক্ষেত্রে মানে এটা ক্ষেত্রে আমি কি বলবো, আমি সফল। তাহলে সফলতা এরকম না যে হচ্ছে একদম পুরো জীবনের ইটা না, দেখা যাচ্ছে যে কোনো গোল যখন আপনি অ্যাচিভ করতে পারবেন সেটা আপনার সফল। আপনি সেট করেছেন আপনি কক্সবাজারে যাবেন, কক্সবাজারে যেতে পেরেছেন, তাহলে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে আপনি সফল। আপনি সেট করেছেন যে আপনি এমবিএ ডিগ্রি অর্জন করবেন, আপনি এমবিএ ডিগ্রি অর্জন করতে পেরেছেন, তাহলে এমবিএ ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে আপনি সফল। তাহলে সফলতার হচ্ছে আপনি যখন একটা গোল অ্যাচিভ করতে পারছেন, সেটাই আপনি কি আপনার কি সফলতা। এবং ব্রায়ান ট্রেসি উনি একটা সুন্দর কথা বলেছে যে সাকসেস ইজ দ্য অ্যাবিলিটি টু লিভ ইউর লাইফ দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু লিভ ইট। এটা একটা দামি কথা, যে সাকসেস ইজ দ্য অ্যাবিলিটি, সাকসেস একটা সামর্থ্য, কিভাবে কিরকম সামর্থ্য, টু লিভ ইউর লাইফ দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু লিভ ইট। আপনি যেমন ভাবে জীবনটা যাপন করতে চান সেভাবে জীবন যাপন করতে পারছেন কিনা, এটা হচ্ছে আপনার সফলতা। যে আপনি এরকম এরকম চাচ্ছেন এবং সেভাবে আপনি আপনার জীবন যাপন করতে পারছেন কিনা, সেটা হচ্ছে আপনার সফলতা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাটাকে যেটা আমরা বলতেছি, যে আপনি ব্যক্তি স্বাধীনতা আপনার আছে কিনা। এবং ডুইং হোয়াট ইউ মোস্ট এনজয়, এবং যেই কাজটা করতে আপনার খুব ভালো লাগে সেটা আপনি করতে পারছেন কিনা, তাহলে এটা হচ্ছে আপনার সফলতা। তাহলে আমাদেরকে সফল হইতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার বাগান করতে খুবই ভালো লাগে, আপনি কাজে এতই প্রেসার পড়ে গেছেন, এতই হয়ে গেছেন যে আপনি বাগান করতে পারতেছেন না, যে নিজে যে একটু মানে করবেন, বাগান করবেন, একটু সবজি লাগাবেন, সেটা করতে পারতেছেন না, তাহলে আপনি কিন্তু জীবনটা উপভোগ করতে পারতেছেন না। তাহলে শুধু টাকার, আমরা অনেকে যেমন টাকার পিছনে ছুটি, টাকার পিছনে ছোটা, টাকা অনেক হওয়া এটাই সফলতা না। সফলতা কোনটা, ডুইং হোয়াট ইউ এনজয় মোস্ট, মানে যে কাজটা করতে আপনার ভালো লাগে সেই কাজটা আপনি করতে পারছেন কিনা, এটা হচ্ছে আপনার সফলতা। তারপর কি বলেছে, সারাউন্ডিং বাই পিপল হু ইউ অ্যাডমায়ার এন্ড রেসপেক্ট, এবং ওই ধরনের লোকদের সাথে থাকা যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি সম্মান করেন, আপনার প্রিয় মানুষদের সাথে থাকা। তাহলে ব্রায়ান ট্রেসি উনি বলেছে সফলতা মানে কি, সফলতা মানে হচ্ছে আপনি যেরকম জীবন চান সেরকম জীবন যাপন করতে পারছেন কিনা, আপনি যে কাজটা করতে এনজয় করেন সেই কাজটা আপনি করতে পারছেন কিনা, এবং যাদেরকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, সম্মান করেন, তাদের সাথে আপনি থাকতে পারছেন কিনা, তাহলে এটা হচ্ছে আপনার সফলতা। এখন আপনি চাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে থাকবেন, ওয়াইফকে নিয়ে থাকবেন, এটা আপনার চাওয়া, কিন্তু আপনাকে কর্মসূত্রে থাকতে হচ্ছে বিদেশে, আপনি সবসময় হচ্ছে পরিবারকে মিস করেন, তাহলে ব্রায়ান ট্রেসির অনুযায়ী দেখা যাচ্ছে আপনার সবসময় একটা অতৃপ্তি থাকবে, যেটা হচ্ছে নিখিল সাহেব বলছে যে তৃপ্তি, তৃপ্তিটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সফলতার একটা সংজ্ঞা সেট করলাম, যে সফলতা মানে কি। সফলতা মানে কি, আপনি যে গোল অ্যাচিভ সেট করেছেন সেই গোলটা আপনি অ্যাচিভ করতে পারছেন কিনা, সেটা হচ্ছে সফলতা, সাকসেস। এখন আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই সফল হতে চাই, সফলতার পেছনে ছুটি। তাহলে দেখেন একজন চোরের সফলতা কি, একজন চোরের সফলতা কি, সে হচ্ছে সুন্দর মতো চুরি করতে পারলো কিনা। একজন দুর্নীতিবাজের সফলতা কি, একজন দুর্নীতিবাজের সফলতা হচ্ছে কি, সে ঠিক মতো দুর্নীতি করতে পারছে কিনা, ঠিক না। একজন জুতা চোরের সফলতা কি, সে ঠিক মতো জুতা চুরি করতে পারছে কিনা। তাহলে একজন জুতা চোর, সে জুতা চুরি করতে পারতেছে, তাকে আমি কি সফল বলতেছি। একজন দুর্নীতিবাজ, সে ঠিক মতো দুর্নীতি করতে পারতেছে, তাকে আমরা সফল বলতেছি। মানে এই সংজ্ঞা অনুযায়ী সে একটা গোল সেট করেছে যে এই মাসে তার গোল হচ্ছে 2 কোটি টাকার দুর্নীতি করবে, 2 কোটি টাকা ঘুষ খাবে, সে 2 কোটি টাকার ঘুষ খেতে পেরেছে, তাহলে সে 2 কোটি টাকা ঘুষ খাওয়ার ক্ষেত্রে সে সফল। তাহলে আমরা সবাই সফল হওয়ার পিছনে ছুটি, কিন্তু আমরা কেউ সার্থকতার পিছনে ছুটি না। সফল এবং সার্থকতা
দুটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে আমরা সবাই সফলতার পেছনে ছুটি, সফল সফল সফল, কিন্তু আমাদের কি হইতে হবে কোথায়? সার্থক। আমাদের কি হইতে হবে? সার্থক। তাহলে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার, ওনাকে আপনারা সবাই চেনেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। উনি একটা দামি কথা বলেছে। উনি বলেছে কি যে সবাই শুধু সাফল্য সাফল্য করে চিৎকার করে, কিন্তু আমার ধারণা সাফল্য খুব কাম্য জিনিস হলেও বড় জিনিস নয়। যে সাফল্য খুব কাম্য জিনিস হলেও বড় জিনিস নয়। সাফল্য হচ্ছে একটা দক্ষতা। আপনি একটা গোল সেট করেছেন, সেই গোলটা অ্যাচিভ করতে পারছেন, এটা হচ্ছে আপনার একটা দক্ষতা। তাই সাফল্য হচ্ছে একটা দক্ষতা। চোট বাদ পড়ে অনেক সময় সফল হয়ে যেতে পারে। আমাদের দেশের সফল লোকদের মধ্যে ৮০ ভাগই তো দুর্বৃত্ত। এমন জিনিস নিয়ে পাগল হওয়ার কি আছে? সবচেয়ে যা বড় জিনিস তা সাফল্য নয়, সার্থকতা। সবচেয়ে যা বড় জিনিস তা সাফল্য নয়, সার্থকতা। ফুলের অনেক বৈচিত্র্য বা রঙের জলুস আছে, এগুলো তার সাফল্য। কিন্তু যে গন্ধ দিয়ে আমাদের মন ভোলায় তা হলো তার সার্থকতা। সেই সার্থকতাই আমাদের কাম্য হওয়া উচিত। তাহলে আব্দুল আবু সাঈদ স্যার একটা দামি কথা বলেছে। উনি কি বলেছে? আমরা শুধু সফলতার পিছনে ছুটি, সফলতা কোনো কাম্য জিনিস হওয়া উচিত না। কি হওয়া উচিত? সার্থকতা। আপনি কতটুকু সার্থক হতে পারলেন, কতটুকু কল্যাণ করতে পারলেন সমাজের জন্য। ঠিক আছে? তাহলে আজকের পর থেকে যদি এভাবে চিন্তা করেন, তখন দেখবেন আপনার সফলতার প্যারামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আপনি এই মাসে ১০টা পলিসি সেল করেছেন। ১০টা পলিসি সেল করা মানে কি? আপনি ১০টা পরিবারের দায়িত্ব নিয়েছেন। তাহলে ১০টা পরিবারের দায়িত্ব নিয়েছেন। তাহলে যখন আপনি ১০টা পরিবারের দায়িত্ব নিয়েছেন, এভাবে যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আপনি সফল মনে করতেছেন। মানে সার্থক হচ্ছে আপনার কাজটা। আর যখন আপনি এভাবে চিন্তা করতেছেন যে আমি ১০টা পলিসি সেল করে আমার ৳৬০,০০০ ইনকাম হবে। তাহলে আপনি কি তখন আত্মকেন্দ্রিকতা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি সেম জিনিস, আপনি ১০টা পরিবারের দায়িত্ব নিয়েছেন, ১০টা পরিবারের ১০টা পলিসি করে আপনার কিন্তু ৳৬০,০০০ ইনকাম হচ্ছে। কিন্তু আপনি নিজেকে মেসেজ দিচ্ছেন কিভাবে? আপনি সার্থকতার পিছনে আমাদের ছুটতে হবে। আমরা অধিকাংশ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। কিন্তু আব্দুল আবু সাঈদ স্যার বলছে যে আমাদেরকে সার্থক হতে হবে, সার্থক। এবং যখন আপনি মারা যাবেন, তখন যেন মানুষরা বলে যে নিখিল সাহেব একজন ভালো মানুষ ছিল, সালাউদ্দিন সাহেব একজন ভালো মানুষ ছিল। এবং সেটা কখন হবে? যখন আপনি এই সমাজের জন্য কিছু করতে পারবেন, মানুষের উপকারে কিছু করতে পারবেন, মানুষের কল্যাণকর কিছু করতে পারবেন। তাহলে আমাদের গোল হওয়া উচিত মানুষের কল্যাণ কিভাবে করছেন। এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু দেখেন সামাজিক ব্যবসার নিয়ে কনসেপ্ট নিয়ে এসেছে, সামাজিক ব্যবসা। এই সামাজিক ব্যবসা মানেটা কি? সামাজিক ব্যবসা মানে হচ্ছে প্রফিট মেকিং আপনার মেইন উদ্দেশ্য না। প্রফিট করবেন না আপনি। মানে আপনার বিজনেস হবে সমাজের কল্যাণ। সমাজের কল্যাণ করছেন, সেটা হচ্ছে আপনার কিন্তু অধিকাংশ ব্যবসার মূলই কি? প্রফিট করা। কিন্তু সামাজিক ব্যবসার মূল লক্ষ্য কিন্তু প্রফিট করা না। ঠিক আছে? তাহলে বীমা পেশা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার উনি নিয়ে বই লিখেছে, এবং সেই সামাজিক ব্যবসার ভিতর বীমা পেশা কিন্তু একটা সামাজিক বিজনেস। আপনার যদি দেখেন যে উনিও যে লিখেছে যে বীমা পেশা এটাও একটা কি হতে পারে? সামাজিক বিজনেস হতে পারে, সোশ্যাল বিজনেস হতে পারে। এবং আপনাদের গোল হওয়া উচিত আমি কত টাকা কমিশন পেলাম সেটা আমার লক্ষ্য না। আমি ন্যাশনাল লাইফ থেকে আমি কত টাকা কমিশন পেলাম সেটা আমার লক্ষ্য না। আমি সোনালী থেকে আমি কত টাকা কমিশন পেলাম সেটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হওয়া উচিত আমি কতগুলো পরিবারকে পাশে দাঁড়ালাম। কতগুলো পরিবারকে আমি পাশে দাঁড়াতে পারলাম। কতগুলো শিশুর দায়িত্ব নিতে পারলাম। এটা এভাবে যখন আপনি গোল সেট করবেন, তখন আপনার কাজটা কি হবে? সার্থক হবে। তখন আপনার কাজটা কি হবে? সার্থক। আর যখন আপনি গোল সেট করবেন এভাবে, আমি কত টাকা ইনকাম করতে চাই, তখন দেখবেন আত্মকেন্দ্রিকতা চলে আসতেছে। ওকে। তাহলে সফল এবং সার্থকতা ২ টার মধ্যে আমি আশা করি পার্থক্যটা বুঝাতে পেরেছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সামাজিক ব্যবসা নামে একটা বই আছে, এটা ডকুমারিতে পাবেন। বইটা সংগ্রহ করে পড়তে পারেন, অথবা গুগলে সার্চ দিবেন সোশ্যাল বিজনেস লেখে বা সামাজিক ব্যবসা লেখে, তাহলে কনসেপ্টটা দেখবেন আছে এই বিষয়ে লেখা আছে। হ্যাঁ? এবং বীমা পেশাও কিন্তু একটা সামাজিক ব্যবসা হতে পারে। সামাজিক ব্যবসা হবে কখন? যখন সামাজিক কল্যাণটা হচ্ছে আপনার মূল লক্ষ্য হবে। প্রফিট মেকিং আপনার মূল লক্ষ্য না। ঠিক আছে? ওকে। আপনারা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছেন। জ্যাক মা, ফাউন্ডার অফ আলিবাবা। আলিবাবার প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ডের একজন শীর্ষ ধনী এবং চীনের একজন প্রথম একজন ধনী, শীর্ষ ধনী।
দেখেন এই যে আপনার যখন বীমা পেশায় জয়েন করেছেন তখন কি হয়, বা যে কোনো আপনি ব্যবসা যখন শুরু করবেন, আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন দেখবেন প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা সবাই আপনার অপরিচিত মানুষ। কিন্তু প্রথমে আপনার খুব কাছের বন্ধুরা হয়তো আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কেউ হয়তো আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে। কেউ হয়তো ভাববে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি যখন আপনার কোনো আত্মীয়ের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তারা এটা ভাববে আপনি কত টাকা লাভ করলেন। কিন্তু তারা এটা ভাববে না তাদের কত টাকা সেভিংস হলো। এমনকি তারা আপনাকে ব্যতীত অন্যত্র পণ্য কিনে ঠকতেও দ্বিধা করবে না। এরপরে একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। হয়তো একটা ফ্যামিলি ডিনারে সবার গেট টুগেদার বিল দিবেন। তখন দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছে। নেই শুধু অপরিচিত মানুষগুলোই, যারা আপনাকে বিশ্বাস করেছিল। আপনারা যদি দেখেন, আপনারা যখন এই বীমা পেশায় দাওয়াত দিতে গিয়েছেন, মানে আপনার কাছের মানুষরা কিন্তু ১ম বার পলিসি নেয় না, অনেক সময় নেয় না। ১ম পলিসি কারা নেয়? অপরিচিত মানুষেরা। দেখা যাচ্ছে আপনি নতুন ইন্সুরেন্স পেশায় যোগদান করেছেন। আপনার ১ম সেল দরকার। আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছেন, পরিচিত মানুষের কাছে গিয়েছেন। তারা আপনাকে কি করতেছেন? তারা কি কখন করবে? যে আরো একটু ভালো করো, আরো একটু ভালো করো তখন। তখন গিয়ে। সেটাই জ্যাক মা বলতেছিল যে হচ্ছে আপনি যখন আর কোনো একটা বিজনেস শুরু করবেন, আপনার কাছের মানুষদের আপনাকে পাবেন না। এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন, তারপর একটা পার্টি দিবেন, তখন দেখবেন হচ্ছে ওখানে সব আত্মীয়স্বজনরা কিন্তু এসেছে। আপনার সেই ১ম কাস্টমার যে আপনার বিশ্বাস করেছিল, ট্রাস্ট করেছিল, সে কিন্তু নাই। এরকম হবে। আমরা একটু জানতে চাই, আপনারা যখন ১ম পলিসি সেল করলেন, কার কাছে সেল করেছিলেন? মানে তাকে মনে আছে কিনা? নিখিল সাহেব ১ম নিশ্চয়ই আপনজন না স্যার। নিখিল সাহেব ১ম পলিসি স্যার আমি জি স্যার, স্যার, অন্যজন হ্যালো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কেউ নেয়নি। স্যার, আমার কথা স্যার শুনছেন স্যার, আমার কথা স্যার? জি, আপনি কার কাছে সেল করেছিলেন? আপনি শুনে যান, আরেকবার যদি বলতেন। স্যার, প্রথম পলিসি সেল করেছি স্যার। আহ, আমার এক পুলিশ কর্মকর্তা, আমার সাথে ভালো সম্পর্ক। হুম, তার দীর্ঘদিন তার বাচ্চা হয় নাই, তার একটা বাচ্চা হয়েছে, তার মেয়ে, তার নামে করেছি। আমার এক বন্ধুর নামে করেছি, আর আমার নিজের নামে করেছি স্যার। এই তিনটা করে স্যার করে শুরু করেছি স্যার আমি। শুরু করেছিলেন। ওকে, ওকে। মানে যে জি স্যার। ১ম সে পুলিশ কর্মকর্তা, সে কিন্তু আপনার উপর বিশ্বাস রেখেছিল, হ্যাঁ? বা ভরসা রেখেছিল। জি স্যার। কিন্তু আপনি যখন হচ্ছে কোনো একটা এই যে ন্যাশনাল লাইফ হচ্ছে কোনো একটা করলেন, মানে ভালো ইনকাম করলেন, কোনো এক পার্টি দিলেন, তখন হয়তো দেখা যায় এখানে আপনার হচ্ছে বড় ভাইরে দাওয়াত দিচ্ছেন, শালিকাকে দাওয়াত দিচ্ছেন, অমুককে দাওয়াত দিচ্ছেন, তমুককে দাওয়াত দিচ্ছেন। সে পুলিশ কর্মকর্তা, সেই কিন্তু নাই। তাহলে হচ্ছে যে আমাদের নাই উপর স্যার। ১ম ভরসা রাখে, মানে তাকে আমরা ভুলে যাই। দেখা যাচ্ছে আত্মীয়স্বজন তারা কিন্তু হচ্ছে আপনার কাছে পলিসি নিল না। তবে এটাকে আমাদের মেনে নিতে হবে যে Que office saiu? Cara, office saiu. ঠিক। এটা আমাদেরকে মেনে নিতে হবে, যেটা আলিবাবা অলরেডি আপনাদেরকে বলেছে যে আপনি যখন ব্যবসা শুরু করবেন, এই যে বীমা পেশা, এটা কিন্তু একটা বিজনেস। যখন আপনি ইন্সুরেন্স লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করবেন, আ তো ১ম বিশ্বাস করবে কারা? অপরিচিত মানুষ। আপনি দেখা যাচ্ছে আপনার মামার কাছে গিয়েছেন। মামা আপনার প্রতি ভরসা রাখতেছে না। নিবে, পলিসি হয়তো নিবে। আপনার আগে সফল হোক, তারপর গিয়ে নিব। মানে সফল হয়ে গেলে তারপর হচ্ছে মামা পলিসি নিলেও কি না নিলো কি, তখন আর কি। ততক্ষণ তো আপনি শিখে, কিন্তু আপনার ১ম সময় সাপোর্টটা খুব দরকার ছিল। এবং এই যে গ্র্যাটিটিউড, মানে আমিও আপনাদেরকে বলব, আপনাদের কাছে ১ম যে পলিসি যিনি পলিসি নিয়েছিল, তাকে কৃতজ্ঞতা জানাবেন। আমাদের ১ম গত ক্লাসে ছিল আ কৃতজ্ঞতা নিয়ে। কৃতজ্ঞতা দিবস কবে পালন করা হয়? কেউ কি লিখবেন চ্যাট বক্সে? আমরা ১ম ক্লাসে আলোচনা করেছিলাম। পিত আ যে আন্তর্জাতিক কৃতজ্ঞতা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক ২৩ তারিখ কৃতজ্ঞতা স্যার। দিবস। জি, সঞ্চিতা ম্যাডাম, কবে পালন করা হয় কৃতজ্ঞতা দিবস? ২৩শে সেপ্টেম্বর। ২৩শে সেপ্টেম্বর ছিল? নাকি ভুল বলে ফেললাম? মানে ২ দিন আগায় ফেলছেন। ২১শে দিন আগে সেপ্টেম্বর। বলে ফেলছি। ২ দিন আগে বলে ২১ ফেলছেন। প্রত্যেক বছর ২১শে সেপ্টেম্বর কি করা হয়? আন্তর্জাতিক কৃতজ্ঞতা জানানো। কৃতজ্ঞতা দিবস পালন করে, কৃতজ্ঞতা। তাহলে আপনাদের যিনি হচ্ছে ১ম কাস্টমার, তাকেও কখনো জি। ভুলবেন না। হুম? হচ্ছে তাকে স্মরণ রাখবেন। তো সবাই একটু লিখে ফেলেন, চ্যাট বক্সে লিখে ফেলেন। আপনার ১ম কাস্টমার কে ছিল? যেমন নিখিল সাহেব অলরেডি বলেছে। আপনারাও সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। আপনার ১ম কাস্টমার কে ছিল? বীমা পেশায় আপনার ১ম কাস্টমার কে ছিল? সবাই একটু চ্যাট বক্সে লেখেন। তাকে ভোলা যাবে না।
মনে রাখতে হবে কৃতজ্ঞতা বোধ, যেটাকে আমরা বলতেছি। সবাই একটু চ্যাট বক্সে লেখেন যে বীমা পেশায় আপনার প্রথম কাস্টমার কে ছিল, তার নামটা একটু লিখেন। চ্যাট বক্সে লিখেন যে আপনার প্রথম কাস্টমার ওনার নাম কি ছিল। আপনাদের এরকম যেন না হয়, আচ্ছা প্রথম কাস্টমার যেন কে ছিল, হ্যাঁ নাম তো ভুলে গেছি, রহিম না করিম, এরকম যেন না হয়। এত এত আশা করি এতটা অকৃতজ্ঞ না আপনারা, ঠিক আছে? আমরা কৃতজ্ঞ হব ইনশাল্লাহ। হ্যাঁ, মোশারফ সাহেব আমরা লিখছেন কলিগ, কলিগের নামটা একটু লেখেন, তাহলে হচ্ছে ই হবে। যে আমরা তাকে আজীবন স্মরণ করব। যেমন আমি যখন হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে আমি তো প্রথম জব করতাম, চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে যখন মুক্ত পেশাজীবী হলাম, এই মুক্ত পেশাজীবী হওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা পেশা। আনন্দ আছে, চ্যালেঞ্জ আছে অনেক। কি চ্যালেঞ্জ? যে আমাকে এখন প্রতিনিয়ত খাবার অনুসন্ধান করতে হয়, কাজ খুঁজে বের করতে হয়। আমি যখন মুক্ত পেশাজীবী হই, তখন আমাকে প্রথম কাজ দিয়েছিল চার্টার্ড লাইফ, 6 মাসের জন্য চুক্তি চুক্তি করেছিল। এবং তখন এই চার্টার্ড লাইফ যে আমাকে 6 মাসের জন্যই করেছে, এটা আমার জন্য একটা বড় একটাই ছিল। আমি অলওয়েজ চার্টার্ড লাইফে কৃতজ্ঞতা জানাই, ঠিক আছে? প্রথম গ্রাহক আমি, আমার স্বামী, আমার 2 পরিচিত প্রতিবেশী। ওকে ওকে। ওই প্রতিবেশী 2 বোন, তাদেরকে স্মরণ রাখবেন। আর সালাউদ্দিন সাহেবের হচ্ছে বন্ধু কাজল, কাজল সাহেবকে স্মরণ রাখবেন, তাকে কৃতজ্ঞতা জানাবেন। এবং দেখেন এই এই সামান্য প্র্যাকটিস, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, আপনি যখন কাজল সাহেবের কৃতজ্ঞতা জানাবেন, পাবলিকলি জানাবেন করার জন্য, এই কাজল সাহেব আপনাকে আরো রেফারেন্স দিবে। যে কৃতজ্ঞতা, এটা বিশাল বড় আছে। আপনি যখন হচ্ছে সঞ্চিতা ম্যাডাম আপনার প্রতিবেশী বোনদেরকে কৃতজ্ঞতা জানাবেন, কোন একটা ভরা মজলিসে যখন বলবেন যে এই প্রতিবেশী বোন আমার উপর ভরসা রেখেছিল, তার আমার ট্রাস্ট বিশ্বাস করেছিল, দেখে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি, সাহস জুগিয়েছিল। দেখুন ওই বোনরাই আপনাকে আরো রেফারেন্স দেবে, আরো শুরু করবে। এই কৃতজ্ঞতা, এটা সবচেয়ে বড়ই। এবং আল্লাহ তাআলা স্বয়ং বলেছে, যখন কোনো বান্দা যখন কৃতজ্ঞ হয়, তখন তিনি সেখানে বরকত দান করে, বরকত। তাহলে আমরা যখন কৃতজ্ঞ হব, যখনই কৃতজ্ঞ হবেন, দেখবেন আল্লাহ তাআলা কি দিচ্ছে, বরকত দিচ্ছে। সালাউদ্দিন সাহেব কাজল সাহেবকে কৃতজ্ঞতা জানান, ভরা মজলিসে সবার সামনে স্বীকার করেন যে কাজল সাহেব আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি প্রথম আমার উপর ভরসা করেছিলেন। নাহিদ সাহেব আরিফ সাহেবকে কৃতজ্ঞতা জানান, দেখবেন আরিফ সাহেব আপনাকে আরো কি দিচ্ছে, রেফারেন্স দিচ্ছে। মোশাররফ সাহেব কলিগের নামটা লিখে ফেলেন। তাহলে আপনাদের যারা কি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথম কে আপনার কাছ থেকে পলিসি নিয়েছিল, তার নামটা স্মরণ করতেছেন, প্লাস তাকে কৃতজ্ঞতা জানাবেন। এবং যখনই সুযোগ পাবেন কৃতজ্ঞতা জানাবেন। দেখবেন এই কৃতজ্ঞতা আপনাকে সে আরো কি দিচ্ছে, আরো পলিসি দিচ্ছে, আরো রেফারেন্স দিচ্ছে। এবং কাস্টমারকে যখন আপনি দলিল নিতে যাবেন, তখনও তাকে কি জানাবেন, থ্যাংক ইউ জানাবেন, কৃতজ্ঞতা জানাবেন। আমি আপনাদের যদি কিছু প্র্যাকটিস কথা যদি শেয়ার করি, মানে হচ্ছে এই প্র্যাকটিসটা করতে পারবেন। হ্যাঁ, আমি যখন হচ্ছে মেটলাইফে ছিলাম, তখন মেটলাইফের মানে কয়েকজন এরকম করতো এবং তার ভালো পেয়েছে, সফলতা পেয়েছে। সেটা কি, কোম্পানিগুলোতে একটা দলিল দেয়, দলিল, দলিল হয়তো হার্ড কভারে থাকে, কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মেটলাইফে সে কি করতো, ওই দলিলটাকে সুন্দর মতো র্যাপিং করতো, মানে র্যাপিং পেপার দিয়ে মোড়াইতো, তারপর একটা মানে ফুল রিবন দিয়ে বাধাই করতো, বাধাই করে তারপর হচ্ছে ওটা কি করতো, কাস্টমারকে দিত। এবং কাস্টমার এরকম র্যাপিং পাওয়া হচ্ছে একটা দলিল পেয়ে মানে খুব খুশি হইতো, স্যার এই হইতো। এবং তারপর তার কাছ থেকে কি চাইতো, রেফারেন্স চাইতো, কৃতজ্ঞতা জানাইতো তাকে যে আপনি পলিসিটি নিয়েছেন, এই পলিসি দুঃসময় আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, এটা মানে হচ্ছে আপনি আপনার পরিবারকে ভালোবাসেন। এবং আপনার মতো কিন্তু আরো অনেকেই আছে যারাও তাদের পরিবারকে ভালোবাসে, এরকম যদি আমাদের কয়েকজন রেফারেন্স দিতেন। এই যে দলিলটা র্যাপিং করে দেওয়া, আপনার কলেজে মানে একটা র্যাপিং খরচ হবে কত, বড় যে 10 টাকা 15 টাকা র্যাপিং করে দিতে। এই 10-15 টাকা র্যাপিং করার কারণে আপনি কিন্তু আরো রেফারেন্স পাচ্ছেন এবং সে কিন্তু আরো খুশি হচ্ছে, ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস পরিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিস পরিবেশন খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি পরিবেশন করতেছেন। তো কোম্পানিতে শুধু দলিল প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু আপনি ওটা কি করতেছেন, একটা র্যাপিং পেপারে মুড়ে তারপর দিচ্ছেন সুন্দর করে। যেমন আপনারা যদি সেলস মাইন্ডসেট বইটা পড়ে থাকেন, সেলস মাইন্ডসেট বইটা আমি লিখেছি, যেমন হচ্ছে বাংলার লুঙ্গি নামে একটা পেজ আছে, সে বাংলার লুঙ্গির কাছ থেকে আমি একটা
লুঙ্গি অর্ডার করেছিল, কিন্তু তারা সেই লুঙ্গিটা আমাকে কিভাবে র্যাপিং করে দিয়েছে, কাগজে মুড়ে সুন্দর করে র্যাপিং করে দিয়েছে এবং সাথে একটা চিরকুট দিয়েছে। সেই চিরকুটের ছবিটা হচ্ছে আমি হচ্ছে সেলস মাইন্ডসেট বইটাতে দিয়েছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন, বইটা যদি পড়ে থাকেন। এই যে র্যাপিং করাটা, ছোট একটা চিরকুট দেওয়া, এই প্র্যাকটিস গুলো করবেন। চিরকুটে কি লিখতে পারেন? চিরকুটে কৃতজ্ঞতা জানাতে পারেন যে আপনি আমার উপর ভরসা রেখে, আপনি এই নিখিল সাহেবের উপর ভরসা করে এই পলিসিটা নিয়েছেন। আমরা আশা করছি আগামী 15 বছর আমাদের এই সম্পর্কটা সুন্দর যাবে। আমি সবসময় আপনার পাশে আছি, আমাকে পাশে পাবেন। এরকম একটা চিরকুট লেখেন। ঠিক আছে? কাস্টমার খুশি হয়ে যাবে। মানে আপনার একটা আইডিয়া দিচ্ছে, এভাবে প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ? যে একটা চিরকুট দিতে পারেন র্যাপিং করে। ওকে, তাহলে হচ্ছে আলিবাবা কি বলেছে? আলিবাবা বলেছে যে আপনি যখন কাউকে বিমার দাওয়াত দিতে যাবেন, আপনার আত্মীয়-স্বজনরা প্রথমে আপনার উপর ভরসা রাখবে না। ভরসা রাখবে কারা? সেই অপরিচিত মানুষেরা। আর সেই অপরিচিত কাস্টমারকে ভুলা যাবে না, তাকে স্মরণ রাখতে হবে। আমরা সফল হই না কেন? আমরা অধিকাংশ মানুষ কেন সফল হই না? হাল ছেড়ে দেই কেন? কারণ ব্যর্থ হবার ভয়। আমরা ব্যর্থ হইতে পারি, এই ভয়ে আমরা চেষ্টা করি না। আমরা হচ্ছে পড়ে গিয়ে উঠে দাঁড়াই না। দেখা যাচ্ছে আপনি এই মাসে টার্গেট সেট করেছেন 2 লাখ টাকা, সাপোজ আপনি 2 লাখ টাকা এই মাসে কোনো কারণে হইল না। আপনি আবার সামনের মাসে 2 লাখ টাকা টার্গেট সেট করতে ভয় পান। কেন ভয় পান? যদি না হয়, তাহলে ব্যর্থ হবার ভয়, এই জিনিসটা বড় একটা কারণ সফলতা না হওয়ার জন্য। যদি আবার রিপিট করি, ব্যর্থ হবার ভয়, এটার কারণেই আমরা সফল হতে পারি না। তাহলে এই মাসে আপনি 2 লাখ করতে পারেন না, এর মানে এই না যে আপনি সামনের মাসে 2 লাখ করতে পারবেন না। কিন্তু এই মাসে 2 লাখ করতে পারেন নাই দেখে আপনি সামনের মাসে ভয় পাচ্ছেন, সামনের মাসে 2 লাখ পাবেন। এই যে, কিন্তু আপনি যদি ব্যর্থতা থেকে যদি শিক্ষা নেন, ব্যর্থতা থেকে যদি শিক্ষা নেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আপনারা যখন ছোট ছিলেন, আমরা কি একদিনে হাঁটা শিখে গেছি? আপনারা কিন্তু একদিনে হাঁটা শিখি নাই। ছোট বাচ্চারা কিন্তু একদিনে হাঁটা শিখে না। সে প্রথমে কি করে? হামাগুড়ি দেয়, একটু উঠার চেষ্টা করে, পড়ে যায়, আবার উঠার চেষ্টা করে। তার বাবা তাকে সাহস দেয়, ঠিক না? হ্যাঁ, হচ্ছে, এক কদম, এভাবে সাহস দেয়। সে বারবার পড়ে যায়, আবার সে উঠে দাঁড়ায়। একসময় সে কি করে? সে হাঁটা শিখে যায়। তাহলে আপনি নিজের হাঁটার কিভাবে শিখেছিলেন? এই যেখানে সবাই তো হাঁটতে পারেন, নিখিল সাহেব আপনি হাঁটতে পারেন, সঞ্চিত ম্যাডাম আপনি সুন্দর হাঁটতে পারেন, কিন্তু সঞ্চিত ম্যাডাম আপনি প্রথম যখন ছোট ছিলেন একদিনে তো হাঁটা শিখেন নাই। নিখিল সাহেব আপনি তো যখন ছোট ছিলেন তখন একদিনে তো হাঁটা শিখেন নাই। মোশাররফ সাহেব আপনি যখন ছোট ছিলেন তখন তো একদিনে হাঁটা শিখেন নাই। আপনি বারবার ব্যর্থ হয়েছিলেন, বারবার ব্যর্থ হয়ে আবার কি করেছেন? উঠে দাঁড়িয়েছিলেন ছোটবেলায়। ছোটবেলায় আপনি বারবার ব্যর্থ হয়ে যদি উঠে দাঁড়াতেন তখন তো আপনার মানে মাথা কাজও করে নাই। কিন্তু এখন তো আপনি মাথা কাজ করতেছে, আপনি এখন বড় হয়েছেন, তাহলে এখন আপনি কেন উঠে দাঁড়াচ্ছেন না? ছোটবেলায় যখন আপনি কিছু বুঝতেন না, কথাও বলতে পারতেন না, ওই সময়ে আপনি যদি পড়ে গিয়ে আবার যদি উঠে দাঁড়ান এবং হাঁটা যদি শিখতে পারেন, তাহলে এখন কেন নয়? এখন তো আপনার ট্রেনিং আছে, এখন আপনি কথা বলতে পারেন, আপনি এখন তো আপনার গায়ে শক্তি আছে। ছোটবেলায় যখন ছিলেন তখন তো হচ্ছে আপনি গায়ে এত শক্তি ছিল না, ঠিক না? আপনি বারবার পড়ে যেতেন, পড়ে গিয়ে কি করেছেন? উঠে দাঁড়িয়েছেন। এই জন্য বলা হয় ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতা সাফল্যর স্তম্ভ। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতা সাফল্যের স্তম্ভ। এবং এই যে ফেল, আমরা যে ফেল বলি, এই ফেলের একটা সুন্দর একটা মিনিং আছে। ফেলের মিনিং কি? ফেলের মিনিং হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, ফেল। এফ এ হচ্ছে ফার্স্ট, এতে অ্যাটেম্প্ট, আইতে ইন, এল এ হচ্ছে লার্নিং। ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং অর্থাৎ আমি যখন হচ্ছে ব্যর্থ হব, ব্যর্থতা থেকে আমি কি নিব? শিক্ষা নিব। এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমি কি করব? ঘুরে দাঁড়াবো। তাহলে ফেলের মিনিংটা কি? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। ফেলের মিনিং কি? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। নাহিদ আরাফাত সাহেব, ফেলের মিনিং কি? আনমিউট করে বলবেন। ফেলের মিনিং
First attempt in learning. ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, সংক্ষেপে ফেল। তাহলে ফেল, যখন আপনি ব্যর্থ হচ্ছেন, ব্যর্থ থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে যে আমি কি কারণে ব্যর্থ হয়েছি। যে গত মাসে আমার 2 লাখ টাকা আমার টার্গেট ছিল, আমি কেন করতে পারি নাই? এই নিজেকে কেন প্রশ্ন করতে হবে, কেন আমার হইল না, কি করলে হইতো। ঠিক আছে, ওকে। এবং এখানে যারা লিডার আছেন, এখানে অনেকে টিম লিডার হিসেবে আছেন, ইউনিট ম্যানেজার হিসেবে আছেন, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছেন, বা ইনচার্জ হিসেবে আছেন। আজকের পর থেকে টিমকে এই প্রশ্ন করবেন যে কেন তোমার বাজেট হইলো না, এটা প্রশ্ন না করে, কেন তোমার বাজেট হইলো না এই প্রশ্ন না করে, আজকের পর থেকে আমরা প্রশ্ন করব হাউ, কিভাবে কি করলে তোমার বাজেটটা হইতো। আমি বুঝাতে পেরেছি? যখন আমরা আমরা অধিকাংশ লিডাররা এই কেন প্রশ্ন করি, যখন আপনি কেন প্রশ্ন করতেছেন, সাথে সাথে অপরাধগুলো খুঁজে পেয়েছে, কি কি অপরাধ ছিল, তখন সে কিন্তু ই করে দেয়, ছেড়ে দেয়। তাহলে আজকের পর থেকে কেন বাজেট হইলো না, এটা আলোচনা না, এই প্রশ্নটা না করে আমরা কি প্রশ্ন করব? কি করলে বাজেট হইতো, কি করলে বাজেট হইতো। তাহলে মোশাররফ সাহেব, আজকের পর থেকে আপনার টিমের যদি কারো বাজেট না হয়, টার্গেট যদি অর্জন না হয়, তাহলে কি প্রশ্ন করবেন? মোশাররফ সাহেব আনমিউট একটু বলতে হবে। জিজ্ঞেস করবো স্যার কি কারণে অ্যাচিভ হয় নাই। কি কারণে না, কেন, কি কারণ, কারণ করবো না, কেন হইলো না বলবো না, কি করলে হইতো, কি করলে হইতো। জি স্যার, কিভাবে করলে হইতো। প্রশ্নটা এইভাবে করলে আর কি পজিটিভ ওয়েতে হয়। পজিটিভ হইতে যে প্রশ্নটা কি করলে হইতো, কিভাবে করলে হইতো, যে কেন হইলো না। তখন দেখা যাচ্ছে আমরা যখনই আপনি প্রশ্ন করেন কেন হইলো না, তখন স্যার বৃষ্টি হয়েছিল, স্যার এটা হয়েছিল, তখন অজুহাত চলে আসে স্যার। অজুহাত চলে আসে। যখন আপনি এই যে কেন প্রশ্ন করেন, তখন অজুহাত চলে আসে। আর যখনই আপনি প্রশ্ন করবেন কি কি করলে হইতো, তখন সে সম্ভাবনাগুলো খুঁজে, পটেনশিয়াল অনেক রিজন চলে আসবে, তখন পজিটিভ গুলো আসবে যে এই জিনিসগুলো করলে হইতো। ঠিক আছে, ওকে। তাহলে নিখিল সাহেব, আজকের পর থেকে আপনার টাঙ্গাইলের যারা টিম মেম্বার, আপনার তো অনেক কয়েকজন জয়েন করেছে, তাইব সাহেব জয়েন করেছে, আইব সাহেব জয়েন করেছে, ওনারা যদি বাজেট অ্যাচিভ করতে না পারে, তাহলে ওনাদের কি প্রশ্ন করবেন? নিখিল সাহেব, আইব সাহেব যদি বাজেট অ্যাচিভ করতে না পারে, তাইব সাহেব যদি বাজেট অ্যাচিভ করতে না পারে, আজকের পর থেকে আমরা কি প্রশ্ন করবো ওনাদেরকে? নিখিল সাহেব আনমিউট হয়ে বলতে হবে। কি করলে হয়তো আমাদের এখানে কি কি ভুল ছিল, কি করলে আমরা কোন পথে গেলে কাজটা হয়ে যেত। জি স্যার, যদি আমার আইব সাহেব এবং তাইব সাহেব যদি তাদের লক্ষ্যমাত্রা করতে না পারে, তাহলে স্যার বলবো কিভাবে কিভাবে করলে লক্ষ্যমাত্রা হইতো, এবং এর জন্য লক্ষ্যমাত্রা করার জন্য আর কি কি ধরনের সাপোর্ট প্রয়োজন স্যার। তাহলে আমি যদি সহজভাবে বলি, আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো, হাউ, হোয়াই না। আমরা অধিকাংশ লিডারটা হচ্ছে হোয়াই, কেন, কোন একটা ভেঙে গেছে, কেন ভাঙলো, কে ভাঙলো। ঠিক আছে, কোন একটা ভুল হলে আমরা এই কেন জাতীয় প্রশ্ন করি, কেন প্রশ্ন না করে আমরা এখানে প্রশ্ন করবো হাউ। আমি আবার রিপিট করতেছি, যখন আমরা এফএদের সাথে যখন এইভাবে বলবো, তখন তাদের বলবো যে আপনি পরামর্শ দেন যে আসলে কি করলে ওই গ্রাহকের কাছে আমরা যেতে পারি, বা কি ভাবে কথা বললে বা কোন সময়ে গেলে কোন অ্যাপ্রোচিং এর মাধ্যমে তাকে আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি, পরামর্শ দেন। তখন কিন্তু ওই এফএ নিজেই খুশি হয়ে যাবে যে আরে আমাকে তো অনেক প্রাধান্য দিচ্ছে, আমার লিডার আমাকে প্রাধান্য দিচ্ছে। এই তো সঞ্চিতা ম্যাডাম খুব সুন্দর ধরতে পেরেছেন। তাহলে এই জিনিসটা মাথায় ঢুকে রাখবেন, কারণ এটা আমাদের একদম পুরাতন অভ্যাস। তো দেখা যাচ্ছে আমাদের আগে লিডাররা আমাদের এই কেন কেন থেকে প্রশ্ন করেছে, আমরাও লিডারদের কাছ থেকে শিখে আসছি কেন কেন কেন, এবং আমরাও আমাদের এফএদেরকে কেন কেন প্রশ্ন করি, কেন হইলো না, কেন হইলো না। তাহলে আজকের পর থেকে কেন না, কেন হোয়াই জাতীয় প্রশ্ন করব না, আমরা হাউ জাতীয় প্রশ্ন করবো। হাউ, কিভাবে করলে হইতো, কি করলে হইতো মনে হচ্ছে। ঠিক আছে, যে একজন কোচ কিন্তু এভাবে, আপনারও কিন্তু আপনার টিমের কোচ, আমি যেমন আপনাদের কোচ, আপনারও তো টিম আছে, আপনার টিমেরও কিন্তু আপনি একজন কি কোচ। তাহলে একজন কোচ হাউ জাতীয় প্রশ্ন করে, হোয়াই না। কি জাতীয় প্রশ্ন করে? হাউ। তাহলে সবাই একটু লেখেন হাউ, চ্যাট বক্সে লেখেন হাউ, তাহলে মাথায় থেকে যাবে, বা খাতায় লিখে রাখেন হাউ, HOI, হাউ। আজকের পর থেকে আমি হাউ প্রশ্ন করবো, হাউ, হোয়াই না, হাউ। হোয়াই লিখে ক্রস দিয়ে দেন, আর হাউ লিখে
টিক চিহ্ন দেন। তাহলে হাউ, এই জাতীয় কিভাবে করলে হইতো, হাউ, সবসময় মাথায় রাখবেন হাউ, ঠিক আছে? ঠিক একইভাবে আপনার সন্তানও তো আছে, আপনার সন্তান হচ্ছে পরীক্ষা ফেল করেছে, কেন ফেল করলা এটা জিজ্ঞেস না করে কি কি করলে তুমি পাস করতে পারবে, কিভাবে পড়লে তুমি পাস করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে তাহলে ফেল মানে কি, ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট লার্নিং। তাহলে আমি পড়ে যাব, ব্যর্থ হব, কিন্তু আমি সেখান থেকে কি নিব, শিক্ষা নিব। মানে কি 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 ভুল ছিল সেই ভুলগুলো শিখবো, এই ভুল যেন পরের বারে যেন না হয়। আপনারা টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, যিনি হচ্ছে বাতি আবিষ্কার করেছেন। এই টমাস আলভা এডিসন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাতি কিভাবে আবিষ্কার করেছেন, এবং টমাস আলভা এডিসন এই বাতি আবিষ্কার করতে গিয়ে 10,000 জিনিস পুড়িয়েছে। 10,000 জিনিস কি করেছে, পুড়িয়েছে। 10,000 পরে গিয়ে উনি কি হয়েছে, সফল হয়েছে। মানে উনি টাংস্টেন তার তৈরি করতে পেরেছেন। এবং টমাস আলভা এডিসন বলেছে যে আমি ব্যর্থ না, আমি এই 10,000 জিনিস পুড়িয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি যে এই 10,000 জিনিস দিয়ে বাতি বানানো যাবে না। যখন উনি দেখেছে যে কাগজ পুড়িয়েছে, না তাহলে কাগজ দিয়ে হচ্ছে বাতি বানানো যাবে না, পাটখড়ি পুড়িয়েছে, না পাটখড়ি দিয়েছে বাতি বানানো যাবে না। তো এরকম 10,000 জিনিস পুড়িয়ে তারপরে গিয়ে উনি বের করতে পেরেছে যে যে বাতি কিভাবে বানানো যায়, টাংস্টেনটা কিভাবে বানানো যায়। তাহলে 10,000 বার উনি কিন্তু ব্যর্থ না, 10,000 জিনিস থেকে উনি শিক্ষা নিয়েছে, লার্নিং নিয়েছে যে এই 10,000 ভাবে সম্ভব না। 10,000 একবারে গিয়ে উনি কি হয়েছে, সফল হয়েছে। তার লেগে থাকা, যেটাকে বলে কনসিস্টেন্সি, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং টমাস আলভা এডিসন তার ভিতরে কি ছিল, এই কনসিস্টেন্সি ছিল, লেগে থাকা জিনিসটা ছিল, এবং উনি সফল হয়েছে। তাহলে আমাদেরও এরকম কি করতে হবে, লেগে থাকতে হবে। যখন আপনি লেগে থাকবেন তখন আপনি সফল হবেন। এবং একটা কথা প্রচলিত আছে যে ন্যাড়া বেলতলায় কয়বার যায়, একবারই যায়। একবার ন্যাড়া বেলতলায় কয়বার যায়, একবারই যায় স্যার। একবারে যায়। ন্যাড়া বেলতলায় একবার যায় কেন, স্যার যাতে এই ভুলটা যাতে বারবার আর না করে স্যার। না করে। এবং দেখেন আমাদের এই কিছু বাংলা প্রবাদ মানে আমাদের হচ্ছে যে ব্যর্থ হওয়ার জন্য দায়ী। এই যে ন্যাড়া বেলতলায় একবার যায়, আপনি এই ভুল থেকে শিক্ষা নিতে হবে যে ন্যাড়া মাথায় বেলতলায় গেলে আমার মাথা ফেটে যেতে পারে, তাহলে নেক্সট টাইম এর মানে কি আমি বেলতলায় যাবো না, বেল মাথা হলে কি আমি বেলতলায় যাবো না, মাথা মানে ন্যাড়া করলে আমি অবশ্যই যাবো, ওই ছাতা মাথায় যাব বা হেলমেট পরে যাব। কিন্তু আপনি মাথা ন্যাড়া করেছেন, একবার হচ্ছে মাথায় বেল পড়েছিল, এরপর থেকে আপনি সবাইকে এসেছেন ন্যাড়া মাথায় বেলতলা যায়ও না, সবাইকে বলে বেড়াচ্ছেন সঞ্চিতা ম্যাডাম ন্যাড়া মাথায় বেলতলা যায় না, মোশাররফ সাহেব ন্যাড়া মাথায় বেলতলা যায় না, ফারুক সাহেব ন্যাড়া মাথায় বেলতলা যায় না। কিন্তু আপনি নিজেকে কেন যাবো তো চেষ্টা নিশ্চয়ই, করতেছেন না, বিকল্প হতে যাবো, আমি ন্যাড়া মাথায় বেলতলা যাবো, কিন্তু কি বিকল্প মানে পদ্ধতি, জি সঞ্চিতা ম্যাডাম কিভাবে যাবেন ন্যাড়া বেলতলায়, স্যার বিকল্প পদ্ধতিতে যাবো, বিকল্প বিকল্প পদ্ধতিতে, পদ্ধতিতে যাবো, বিকল্প যাতে পদ্ধতিতে করে মাথা যেন না ফেটে যায়। না ফেটে যায়। কিন্তু আপনার মা আপনাকে শিখিয়েছে মাথা ন্যাড়া করে বেলতলা যায় না, ঠিক আছে? বা আপনার বস আপনাকে শিখিয়েছে কি মাথা ন্যাড়া করে বেলতলা যায় না, এবং আপনি ওটাই শিখে আসতেছেন। কিন্তু ভুল থেকে তো শিক্ষা নিতে হবে, ভুল থেকে কি আর নিতে হবে, মাথা নেড়া না করলেও তো স্যার বেল তলায় গেলে বেল যদি মাথায় পড়ে তাহলে তো ব্যথা পাওয়া যাবে। ব্যথা পাওয়া যাবে এটাই। বুঝলেন? কিন্তু তখন একটু বেশি ব্যথা এটা পাওয়া তো যাবে, এই জন্য বলতেছে অযৌক্তিক স্যার বেলতলা যায় না, কথাটা। আমাদের চুল তো একটা প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমি যখন মেটলেবে ছিলাম তখন হচ্ছে খান স্যার ছিল, উনি এই কথা বলতো যে হচ্ছে যে বেলতলায়, এই কথাটা আমি এভাবে বলি যে একই ভুল বারবার করা হচ্ছে কি ক্রাইম, একই ভুল বারবার করা হচ্ছে কি ক্রাইম, নিত্য নতুন ভুল করুন। আমি আবার যদি রিপিট করি যে নেড়া বেলতলায় একবারই যায়, আপনি আবারও বেলতলা নেড়া মাথায় বেলতলায় গিয়েছেন সেম ভাবে, এবং বেল আপনার মাথায় পড়লো, অর্থাৎ আপনি ক্রাইম করেছেন। আপনি মাথা ন্যাড়া করেছেন, বেল মাথায় পড়তে পারে, তাহলে এবার আপনি ছাতা মাথায় যান, ছাতা দিয়েও হচ্ছে আপনার বেল আপনার মাথায় পড়ছে, তাহলে ছাতা তাহলে দুর্বল ছিল, তাহলে আপনি এরপর হেলমেট পরে যান, এরপর না অন্য কোনো অনুভাবে যান। কিন্তু আপনি বেলতলা যাওয়াই বন্ধ করে দিয়েছেন, অথবা সেই ন্যাড়া মাথায় বেলতলায় গিয়েছেন, তাহলে আপনি কি করেছেন, ক্রাইম করেছেন। একই ভুল বারবার করা হচ্ছে কি ক্রাইম, নিত্য নতুন ভুল করুন।
কি করতে হবে আমাদেরকে? নিত্য নতুন ভুল করতে হবে, একই ভুল বারবার না। এবং একই ভুল বারবার করা হচ্ছে একটা ক্রাইম, একটা অপরাধ। আপনি দেখতেছেন যে হচ্ছে এভাবে করলে বাজেট অ্যাচিভ হয় না এবং প্রত্যেক মাসে সেম ভাবেই কাজ করতেছেন এবং সেম ভাবে বাজেট অ্যাচিভ হচ্ছে না। তাহলে আপনি কি করতেছেন? ক্রাইম করতেছেন। নতুন ভাবেই করেন যে এই মাসে এইভাবে চেষ্টা করেছি, আমার বাজেট অ্যাচিভ হয়নি, তাহলে আমি এই মাসে এইভাবে চেষ্টা করি। তাহলে এই মাসে হয়নি, তাহলে আমি অন্যভাবে চেষ্টা করি। কিন্তু একইভাবে বারবার খালি ভুল করে যাচ্ছেন, ভুল করে যাচ্ছেন। আমরা এরকম একটা লুপের ভিতরে পড়ে যাচ্ছি। একই ভুল বারবার করে যাচ্ছি, একই ভুল বারবার করে যাচ্ছি। তাহলে একই ভুল বারবার করাটা হচ্ছে কি? মোশাররফ সাহেব, একই ভুল বারবার করা কি? ক্রাইম স্যার, একই ভুল বারবার করা ক্রাইম। ক্রাইম, অপরাধ। একই ভুল বারবার অপরাধ। করা হচ্ছে ক্রাইম। জি স্যার। তাহলে টিমকে বলেন হচ্ছে একই ভুল বারবার করেন না। কি করতে হবে? স্যার নতুন নতুন ভুল করতে হবে। নতুন নতুন ভুল করতে হবে। নতুন নতুন ভুল করতে হবে। আবিষ্কার করতে বলেন, নতুন নতুন ওয়ে করতে বলেন। একজনকে হচ্ছে বিমার দাওয়াত দিয়েছে, সে এভাবে দাওয়াত দিয়েছে, হয় নাই। তাহলে এভাবে দাওয়াত দেখ, এভাবে দাওয়াত দিয়েছে, হয় নাই। তাহলে এভাবে দাওয়াত দেখ, এভাবে দাওয়াত দিয়েছে, হয় নাই। তাহলে এভাবে দাওয়াত দেখ, এভাবে হচ্ছে হয় নাই। এভাবে দাওয়াত দেখ। ঠিক তো ১০টা প্রতিনিয়ত দিক নতুন আছে। নতুন অল্টারনেটিভ ওয়ে তৈরি করতে হবে স্যার। অল্টারনেটিভ ওয়ে তৈরি করতে হবে, সেটাই। কিন্তু আমরা একটা ওয়েতে চেষ্টা করি, বারবার এক ওয়েতে চেষ্টা করি, বারবার ব্যর্থ হই, পরে হাল ছেড়ে দেই। ঠিক আছে? এজন্যই টিমকে আজকের পর থেকে বলবেন যে একই ভুল বারবার করা হচ্ছে ক্রাইম। এই জন্য কি টিম ভুল করবে না? ভুল করবে। ভুল করেন। ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিত্য নতুন ভুল করেন এবং পৃথিবীর অনেক আবিষ্কার ভুল থেকে হয়েছে। এই যে আপনারা যে পটেটো চিপস খান, এই পটেটো চিপস ভুল থেকে হয়েছে। মানে যিনি পটেটো চিপস বানিয়েছে উনি প্রথম চিপস বানাতে চায়নি, আলুর অন্য একটা জিনিস বানাতে চেয়েছিল। পরে হচ্ছে সিদ্ধ করে এভাবে রেখে দিয়েছিল, পরে দেখে না এটা একটা চিপস হয়ে গেছে। এই যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, সেটাও ভুল থেকে আবিষ্কার হয়েছে। তাহলে পৃথিবীর অনেক জিনিস ভুল থেকে আবিষ্কার হয়েছে। তাহলে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই তো ভালো। ঠিক আছে? তাহলে এই যে পেনিসিলিন বলি, তারপরে এই যে পটেটো চিপস বলি এবং নাটোরের যে কাঁচাগোল্লা আমরা খাই, কাঁচাগোল্লা, এই কাঁচাগোল্লাও কিন্তু ভুল থেকে আবিষ্কার হয়েছে। তো যে কাঁচাগোল্লার ইতিহাস যদি জানেন, যে রানী ভবানীর জন্য হচ্ছে একটা মিষ্টি বানাতে চেয়েছিল, মানে হচ্ছে অন্য একটা মিষ্টি। এটা রাতে বেলা হচ্ছে ছানা পাকিয়ে রেখে দিয়েছিল, সকালে উঠে দেখে যে গোল্লার মতো হয়েছে এবং ওটাও খেতে খুব ভালো লাগতেছিল। মানে সে কিন্তু কাঁচাগোল্লা বানানোর জন্য মানে কাঁচাগোল্লা বানায়, অন্য একটা মিষ্টি বানাতে চেয়েছিল এবং সকালে উঠে দেখে যে বেশ ভালো একটা মিষ্টি হয়েছে। তাহলে নিত্য নতুন ভুল করতে হবে। নিত্য নতুন ভুল করলে না হচ্ছে নতুন নতুন ওয়ে আবিষ্কার হবে। তাহলে আজকের পর থেকে টিমকে বলেন যে একই ভুল বারবার করা হচ্ছে ক্রাইম। আর এর মানে কি আমরা ভুল করব না? এর মানে ভুল করব, কিন্তু কি জাতীয় ভুল করব? নিত্য নতুন ভুল করব। এবং আজকের পর থেকে আপনি যদি বিমা ব্যবসায় সফল হতে চান, বিমা ব্যবসায় যদি সফল হতে চান, সোনালী লাইফে যদি সফল হতে চান, বেঙ্গল লাইফে যদি সফল হতে চান, ন্যাশনাল লাইফে যদি সফল হতে চান, যে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে যদি সফল হতে চান, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি কাদের সাথে বন্ধুত্ব করছেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে বন্ধুত্ব করছেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি একটা কথা বলি, নেগেটিভ মানুষ হচ্ছে ট্রাকের মতো। নেগেটিভ মানুষ ট্রাকের মতো, ট্রাকের মতো। ট্রাকের পেছনে একটা জিনিস লেখা থাকে। কেউ বলবেন ট্রাকের পেছনে কি লেখা থাকে? 100 ফিট দূরে থাকুন। 100 হাত দূরে থাকুন। তাহলে যারা নেগেটিভ মানুষ, যারা সবসময় খালি নেগেটিভ কথা বলে, মানে হতাশার কথা বলে, তাদের কাছ থেকে সবসময় কি কত হাত দূরে থাকতে হবে? 100 হাত দূরে থাকবে। তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সঞ্চিতা ম্যাডাম, আপনি বেঙ্গলি বন্ধুত্ব করবেন কার সাথে? যে হচ্ছে নাম্বার 1 হয়, যে নাম্বার 1 এপিএইচ, যে নাম্বার 1 ডিপিএইচ, তাদের সাথে বন্ধুত্ব করেন। এখন আপনি বন্ধুত্ব করছেন কার সাথে? যার সারা মাসে একটা ব্যবসাও হয় না। তার সাথে যদি বন্ধুত্ব করেন, সে তো হতাশ। বরং বেশি ভালো। ম্যাডাম আজকে বৃষ্টি হইতেছে, আজকে যাওয়ার দরকার নেই, আসেন দুই বান্ধবী মিলে চটপটি খাই। এটা করলে হবে না। তাহলে কাদের সাথে বন্ধুত্ব করছেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার কোম্পানির যে হচ্ছে নাম্বার 1, যে হচ্ছে সেরা, যে মাসে ভালো ভালো ইনকাম করে, তার সাথে বন্ধুত্ব করেন। সে কিভাবে করে? তাহলে আজকের পর থেকে ভালো মানুষদের সাথে চলবো, ভালো ছাত্রদের সাথে চলবো। এবং আপনারা যখন ছোট ছিলেন, পড়াশোনা করতেন স্কুলে, তখন আপনার বাবা মা কি বলতো? স্কুলে গিয়ে কার সাথে বসবে?
কি বলতো? সঞ্চিতা ম্যাডাম, আপনার মা আপনাকে কি বলতো? স্কুলে গিয়ে কার সাথে বসতে? ফার্স্ট বেঞ্চে বসবা, রোল ফার্স্ট বেঞ্চে নাম্বার 1 বসবা, 2 3 বলে একের সাথে বসবা, একসাথে 1 থেকে 10 এর মধ্যে থাকতে হবে, একসাথে 10 ওদের এর মধ্যে সাথে থাকতে হবে। বসবে। তাহলে দেখেন, আপনার মা সেও কিন্তু মানে বুঝতো যে রোল একের সাথে মিশলে, একসাথে বন্ধুত্ব করলে আপনিও এক না হন 5-6 তো হইতে পারবেন। তাহলে যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে আপনার কোম্পানিতে টপ নাম্বার 1, তার সাথে যদি আপনি মিশেন, তাহলে কি হবে? আপনি 1 লাখ না হোক 50,000 তো ইনকাম করতে পারবেন। জি তাহলে স্যার। আজকের পর থেকে কার সাথে মিশবেন? বন্ধুত্ব মানে ভালো জিনিসটা ভালো কঠিন। সাথে। আপনি যদি আমাকে কোচ মানেন, আমাকে যদি গুরু মানেন, এই বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। যে হচ্ছে মাসে ব্যবসায়ী হয় না, মরা ধরা, তার সাথে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। আমি জানি না তাদের সাথে মিশেন কিনা। যদি মিশে থাকেন, আজকের এই মুহূর্ত থেকে বন্ধুত্ব শেষ। দরকার হলে ফেসবুকে ব্লক মেরে দেন, যে তার সাথে বন্ধুত্ব, নো বন্ধুত্ব। কার সাথে বন্ধুত্ব করবেন? আপনার কোম্পানির যারা সেরা 10-এর ভিতর থাকে তাদের সাথে বন্ধুত্ব করেন, ঠিক আছে? যদি এবং তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয় এটা আমরা হয়তো হোয়াটসঅ্যাপে পরে আলোচনা করবো না, 1-to-1 ই করেন। স্যার অমুক সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তার মন পেতে চাই, কি করতে হবে? সেটাও টেকনিক শিখিয়ে দিব। আর যদি অলরেডি বন্ধুত্ব হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে ফারুক সাহেব, জি স্যার। তো হচ্ছে না, আপনি তো হচ্ছে মানে শুধু সোনালীর ইনকাম দিয়ে তো আপনার ভালো চলার কথা, আবার গার্মেন্টস এ চাকরি করা লাগে আপনার, তাহলে তো হবে না। আপনি ঝামেলা ধরতে পারছেন? কাদের সাথে চলতেছেন আপনি? লাখপতির সাথে জি। বন্ধুত্ব করতে হবে, তাহলে আজকের পর থেকে কি করতে হবে? কষ্ট হবে। সিনিয়র বিএম এর সাথে বন্ধুত্ব করতে হবে স্যার। সিনিয়র বিএম কিন্তু যার ইনকাম ভালো, যে সফল, সিনিয়র বিএম হলে তো বন্ধুত্ব করলে হবে না। যে সফল, যে বীমা পেশায় সফল, ভালো ইনকাম করে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক আছে? তাইব সাহেব, কাদের সাথে চলেন জানি তো না, বাজারে গিয়ে কাদের সাথে আড্ডা দেন? তাইব সাহেব, কাদের সাথে চলেন? এটা আছে মানে। লাখপতি? আসসালামু আলাইকুম স্যার। স্যার জি। স্যার আমি কাদের আমার সাথে বন্ধুত্ব যে করেন? আমার যে এই টিম আছে স্যার, আমি তাদেরকে নিয়ে চলাফেরা করি সবসময়। Okay. আপনি যাদের সাথে চলবেন তারা যেন হচ্ছে সফল হয়, হ্যাঁ? তারা যারা হচ্ছে মানে ন্যাশনাল লাইফে ভালো ভালো সংগঠক, জি, তাদের সাথে চলবেন, তাদের কাছে তাহলে বুদ্ধি পরামর্শ পাবেন। জি, প্লাস একইভাবে আপনার টিম দেখা যাচ্ছে আপনার সাথে চলতেছে, এবং ওই টিম মেম্বারদেরকেও বলবেন যে হচ্ছে ভালো তার সাথে চলো। এই জন্য একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ। এই সৎসঙ্গটা খুবই জি, গুরুত্বপূর্ণ। সৎসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সঞ্চিতা ম্যাডাম, ব্যবসা যদি ভালো করতে জি চান, স্যার। বেঙ্গলের জি সবচেয়ে যে স্যার। ভালো তার সাথে চলেন। মোশাররফ স্যার, সোনালীতে যদি ভালো করতে চান, সোনালীতে যিনি হচ্ছে লাখ টাকার উপর ইনকাম করে তার সাথে চলেন। আপনি তো 60,000 পেয়ে খুশি। জি স্যার, আমি লাখ টাকার উপরে ইনকাম করি, আলহামদুলিল্লাহ স্যার। তাহলে যে আরো বেশি ইনকাম করে তার সাথে চলেন, ঠিক আছে? জি তখন স্যার। দেখবেন আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আরো অনেকে লাইন হবে। চেষ্টা করি। Okay. নাম্বার 1 2 3 4 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি কিন্তু আপনাদের একজন কোচ, একজন গুরুর মতো। আমরা আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছি পৃথিবীতে 1% মানুষ সফল হয়। কেন সফল হয়? কারণ তাদের ক্ল্যারিটি থাকে, তারা কনসিস্টেন্ট থাকে, এবং তাদের একজন কোচ থাকে। এবং আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে 24 জন মানুষ আমাকে হচ্ছে কোচ হিসেবে গ্রহণ করেছেন। আপনারা যদি সফল হতে চান, আজকের পর থেকে যারা আছে মরা ধরা, তাদের সাথে বন্ধুত্ব ছেড়ে দেন। যার বড় স্বপ্ন আছে, বড় কিছু হতে চায়, যে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হতে চায়, তার সাথে মিশবেন। যে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হতে, যে ইডরার চেয়ারম্যান হতে চায়, তার সাথে মিশবেন। যার স্বপ্ন এত বড় যে আমি ইডরার চেয়ারম্যান হব, তার সাথে চললে সে যদি ভবিষ্যতে ইডরার চেয়ারম্যান হয়ে যায় সাপোজ, তা আপনি তাদের পার্সোনাল সেক্রেটারি তো হতে পারবেন, ঠিক না? তাহলে এরকম বড় বড় যে ব্যক্তি, যাদের বড় স্বপ্ন আছে, বড় কিছু হতে চায়, তার সাথে চলবেন। এবং বলা হয়ে থাকে আপনি আগামী 5 বছর কোথায় যাবেন এটা নির্ভর করে আপনি কোন 5 জন মানুষের সাথে সারাদিন চলেন।
যেমন সালাউদ্দিন সাহেব আগামী 5 বছর পর কোথায় যাবে এটা আমি বলে দিতে পারবো কি হবে, যে সালাউদ্দিন সাহেব সারাদিন কোন 5 জন মানুষের সাথে চলে, এই 5 জন মানুষকে, এবং আমরা হচ্ছে সারাদিন যে 5 জন মানুষের সাথে চলি তাদের গড়, যে আমরা যাদের সাথে চলি এই 5 জন মানুষের গড় হচ্ছে আমি। তো তাহলে এই যে সালাউদ্দিন সাহেব আজকে যে এখানে এসেছে, এটা হচ্ছে 5 বছর আগে যাদের সাথে উনি চলেছে তাদের এভারেজ উনি, ঠিক আছে? তাহলে আপনি ভবিষ্যতে 5 বছর পর কোথায় যাবেন সেটা বোঝা যাবে কিভাবে, কোন 5 জন মানুষের সাথে আপনি সারাদিন চলছেন। এজন্য আজকের পর থেকে একটু সেলফ অ্যানালিসিস করেন যে আপনি যাদের সাথে সারাদিন চলেন তাদের কি বড় স্বপ্ন আছে, তারা কি নেগেটিভ মানুষ নাকি তারা পজিটিভ মানুষ, তারা কি আপনার স্বপ্নকে সবসময় হচ্ছে ছোট করে নাকি আপনাকে উৎসাহ দেয়, আপনাকে মোটিভেট করে, তারা তাদের জীবনের স্বপ্ন আছে কিনা, তারা কি নাকি হতাশাবাদী। আমাদের সমাজে কিছু মানুষ আছে হতাশাবাদী, সবসময় খালি ভুল খুঁজে পায়, নেগেটিভ, খালি নেগেটিভিটিতে ভরা। আপনি কোন একটা বড় একটা স্বপ্ন দেখবেন মানে আপনাকে পিঞ্চ কাটবে, কি করবে, ঠিক আছে? এই জন্যই নেগেটিভ মানুষ কিসের মতো, আমরা এই জন্য আমরা বলেছি নেগেটিভ মানুষ কিসের মতো। নাহিদ সাহেব, নেগেটিভ মানুষ কিসের মতো, কিসের সাথে তুলনা দিয়েছে? নেগেটিভ মানুষকে আমরা কিসের সাথে তুলনা দিয়েছি? ট্রাকের সাথে নেগেটিভ মানুষকে আমরা ট্রাকের সাথে তুলনা দিয়েছি। এবং তুমি কি এটা নিয়ে গেছো? ট্রাকের পেছনে কি লেখা থাকে? দাও দাও একটু বালিশ দাও। 100 হাত দূরে থাকবে। আমাদেরকেও নেগেটিভ মানুষের কাছ থেকে 100 হাত কি থাকতে হবে, দূরে থাকতে হবে। ওকে, তাহলে আমরা সফল হতে চাই, আমরা ডিসেম্বর পর্যন্ত একটা গোল সেট করব যে ডিসেম্বরে আমি নিজেকে কোথায় দেখতে চাই ডিসেম্বরে। সেটা হচ্ছে আপনারা সেট করবেন, আপনাদের সাথে 1-to-1 বলবো, হোয়াটসঅ্যাপে কথা হবে, এবং আপনাদের হচ্ছে আমরা একজন পার্টনার ঠিক করে দিব যে ইসের সাথে চলবেন। আমরা আমাদের যে 24 জন এই সেলস কোচিং করতেছে, আমরা এই 24 জন মিলে একটা সুন্দর একটা সফল টিম হতে চাই, যার যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি সেজন্য সফল হতে পারে। আমরা 24 জন মিলে হচ্ছে একটা পরিবার, এবং আপনাদেরকে দুজন দুজন করে কি করব, একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তৈরি করে দিব। সাকসেস মানে কি? সাকসেস শব্দটা যদি মাথায় রাখেন তাহলে সফল অর্থ পাবেন। সাকসেসের এস মানে হচ্ছে সি ইউর গোল। আপনার গোলটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে আপনি যে গোল সেই গোলটা আপনি দেখতে পাচ্ছেন কিনা। যেমন আপনার গোল হচ্ছে হতে পারে এরকম যে আপনি ডিসেম্বরে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি কি হয়েছেন, ডিএমডি হয়ে গেছেন। তাহলে ডিএমডি হয়েছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা ডিসেম্বরে গিয়ে আপনার ব্যবসা 1 কোটি টাকা হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন কিনা। সি ইউর গোল, গোলটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই দেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই গোল আবার কিভাবে দেখে, এই ভিজুয়ালাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাকসেসের এস মানে হচ্ছে সি ইউর গোল, আমি গোলটা আমি দেখতে পাচ্ছি কিনা। এরপর ইউ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টেকল, আপনার এই সফলতার পথে বাধা কি 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 চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা আইডেন্টিফাই করেন, যে কি কি বাধা আছে, কি কি চ্যালেঞ্জ আছে, সেটা খুঁজে বের করেন। এরপর হচ্ছে সি তে হচ্ছে ক্রিয়েট এ পজিটিভ মেন্টাল পিকচার, এবং প্রতিদিন সকালবেলা একটা মেন্টাল পিকচার তৈরি করেন, একটা পজিটিভ মেন্টাল পিকচার, যে আমার 3 কোটি টাকা ব্যবসা হয়ে গেছে, আমার 3 কোটি টাকা ব্যবসা হয়ে গেছে, বা আমি ডিএমডি হয়ে গেছি ডিসেম্বরের ভিতরে। তাহলে এরকম একটা পজিটিভ মেন্টাল পিকচার তৈরি করেন, এবং আপনার মনের ভিতর যাতে কোনো ডাউট যেন না থাকে যে এটা হবে না, এরকম কোনো ডাউট যেন না থাকে। ক্লিয়ার ইউর মাইন্ড অফ সেলফ ডাউটস, এই সেলফ ডাউট থেকে দূরে থাকতে হবে, মনের ভিতর কোনো কি রাখা যাবে না, সন্দেহ রাখা যাবে না। এরপর এমব্রেস দ্য চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জটাকে এমব্রেস করা, আলিঙ্গন করা। এই যাত্রাপথে অনেক বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জগুলো আমি কি করব, মোকাবেলা করব, আলিঙ্গন করব, এবং কনসিস্টেন্ট থাকা, স্টে অন দ্য ট্র্যাক, আমি ট্র্যাকে থাকবো, আমি দলছুট হব না, আমি ট্র্যাকে থাকবো। এবং সর্বশেষ এস মানে শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট, এবং পৃথিবীকে দেখিয়ে দেন যে না আপনি অ্যাচিভ করতে পেরেছেন, আপনি অ্যাচিভ করতে পেরেছেন। তাহলে সাকসেসের আমরা একটা মিনিং তৈরি করেছি, আমরা হচ্ছে এখন হচ্ছে গোল সেট করব, যে কিভাবে গোল সেট করতে হয়। তাহলে আমরা ডিসেম্বরের 31 তারিখের জন্য একটা গোল সেট করব, আমি ডিসেম্বর 31 তারিখের ভিতর আমরা এটা হতে চাই, এবং এই 31 তারিখের ভিতর যেন এটা অ্যাচিভ করতে পারেন। ওই ক্ষেত্রে
আপনাকে গাইড করব, আপনাদের কোচ আমি আলামিন মোহাম্মদ। তাহলে এই যে ডিসেম্বর 31 তারিখ 2024 সালের ডিসেম্বরের 31, এভাবে যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন তাহলে সফলতার হার কত, মানে কত হয়, মানে চ্যাট বক্সে যদি লেখেন যে আপনি যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন তাহলে সফলতার হার কত, যদি আপনি কোনো কিছু এভাবে লিখে রাখেন যে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন আমি অমুক তারিখ এই কাজটা করবো, এভাবে মার্ক করে রাখেন। আপনাদের সবারই ডেস্ক ক্যালেন্ডার আছে বা বাসায় ক্যালেন্ডার আছে, এবং ক্যালেন্ডারে যদি এভাবে মার্ক করে রাখেন, গোল্লা দিয়ে যদি করে রাখেন, তাহলে সফলতার হার কত পার্সেন্ট বাড়ে চ্যাট বক্সে যদি লেখেন অনুমান করে। এনি অনুমান করেন যে আপনি যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন তাহলে সফলতার হার কত পার্সেন্ট বাড়ে, চ্যাট বক্সে লেখেন। ভুল হোক শুদ্ধ হোক সমস্যা নাই। চ্যাট বক্সে লেখেন যে আপনি যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন তাহলে সফলতার হার কত সফলতার হার কত হয়। ভুল হোক শুদ্ধ হোক। নিখিল সাহেব বলছে 90, সঞ্চয় দেবেন বলছে 90। ওকে, এটা নিয়ে গবেষণা করা হয়েছে দীর্ঘ। আপনি যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন কোন কিছু, তখন আপনার সফলতার হার 300% বেড়ে যায়। 300 মোর সাকসেস। কলম্বিয়া বিজনেস স্কুলের একজন প্রফেসর হেইডি গ্র্যান্ট হালভরসন, এই ভদ্রমহিলার নাম। তিনি কলম্বিয়া বিজনেস স্কুলের একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর। তিনি দীর্ঘ গবেষণা করে দেখিয়েছেন আমরা যদি কোনো কিছু ক্যালেন্ডারে মার্ক করে রাখি তখন সফলতার হার 300% বেড়ে যায়। চিন্তা করা যায়। তাহলে আমরাও ক্যালেন্ডারে মার্ক করে রাখতে যাচ্ছি যে ডিসেম্বরের 31, তাহলে ডিসেম্বর 31 সবাই আপনাকে জিজ্ঞেস করবে ক্যালেন্ডারে কি হবে ডিসেম্বর 31, তখন আপনি বলবেন যে ডিসেম্বর 31 তারিখ আমার 1 কোটি টাকায় ব্যবসা হবে, বা ডিসেম্বর 31 আমি ডিএমডি হয়ে যাচ্ছি, বা ডিসেম্বর 31 আমি এটা হচ্ছি, ডিসেম্বর 31 আমি অমুক জেলায় রাজবাড়িতে অফিস নিতে যাচ্ছি। আপনার যে কোনো গোল হতে পারে। তাহলে ক্যালেন্ডারে যদি কোনো কিছু আপনি মার্ক করে রাখেন তাহলে সফলতার হার 300% বেড়ে যায়। এখন আমরা সফল হতে পারি না কেন? কারণ আমাদের সবার একটা রোগ আছে, এবং এই রোগটা থাকলে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। এই রোগটা যদি আপনার থাকে দেখুন সবসময় আপনার ভিতরে একটা অভাব লেগেই আছে। রোগটার নাম কি? রোগটার নাম হচ্ছে অ্যাক্রেশিয়া। এবং এই রোগটা থাকলে দারিদ্রতা আপনার কি ছাড়বে না, পিছু ছাড়বে না। তাহলে চিন্তা করা যায়। এবং আমাদের অনেকেরই এই রোগটা আছে। এই রোগটা থাকার কারণে আমরা মানে ধনী হতে পারতেছি না, এবং আপনার টিমেরও অনেকেরই এই রোগটা আছে। তাহলে এই রোগটা থেকে আমাদের হচ্ছে মুক্তি দরকার, পরিত্রাণ দরকার। তাহলে রোগটার নাম কি? রোগটার নাম হচ্ছে অ্যাক্রেশিয়া। আগে রোগটার নাম সবাই একটু চ্যাট বক্সে লেখেন, রোগটার নাম কি? কারণ নতুন একটা রোগ। যেমন মাঝখানে আমরা করোনা নিয়ে শুনেছি, ঠিক না? করোনা ছুঁইলে করোনা হবে, এই হলে ই হবে। কিন্তু আমাদের ভিতরে এই একটা রোগ আছে, এই রোগটা থাকলে দারিদ্রতা আমাদের কি পিছু ছাড়বে না। আর এই রোগটার নাম কি? অ্যাক্রেশিয়া। ওকে, তাহলে এই রোগের লক্ষণগুলো কি? অ্যাক্রেশিয়া, রোগটার নাম হচ্ছে অ্যাক্রেশিয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে রোগের লক্ষণগুলো যদি আমরা জানি, কারণগুলো যদি জানি, তাহলে আপনি রোগটা কি করতে পারবেন? দূর করতে পারবেন, যে কি কি কারণে এই রোগটা হয়। ঠিক আছে? এবং এটা এরকম একটা রোগ, যে রোগটা থাকলে আমরা কি দারিদ্রতা আমাদের পিছু ছাড়বে না। এবং এই অ্যাক্রেশিয়া মানেটা কি? এই অ্যাক্রেশিয়া মানে হচ্ছে the state of mind in which someone acts against their better judgment through weakness of will। অর্থাৎ অ্যাক্রেশিয়াকে আমরা বলতে পারি ইচ্ছা শক্তির অভাব। আরো সহজভাবে যদি বলি, ভাল লাগে না, যে ভাল লাগে না, শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না নামে একটা গানই আছে, আপনার ইউটিউবে একটা সার্চ দিয়ে কেউ শুনেছেন কিনা, যে ভাল লাগে না। রোগটার নাম কি? ভাল লাগে না। মানে আমরা বাংলায় বলি ভাল লাগে না। এই ভাল লাগে না রোগটাকেই ভালো মানে শুদ্ধ ভাষায় বলে অ্যাক্রেশিয়া, মানে হচ্ছে ইসে।
অ্যাক্রেশিয়া মানে হচ্ছে দ্য স্টেট অফ মাইন্ড ইন হুইচ সামওয়ান অ্যাক্টস এগেইনস্ট দেয়ার বেটার জাজমেন্ট থ্রু উইকনেস অফ উইল। যে আপনি জানতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার ডায়েট কন্ট্রোল করা উচিত, আপনি বুঝতেছেন যে আপনার ডায়েট কন্ট্রোল করা উচিত, আপনার হচ্ছে মিষ্টি খাওয়া উচিত না, তারপর হচ্ছে খাবার কম খাওয়া উচিত ডায়েট কন্ট্রোলের জন্য, কিন্তু তারপর হচ্ছে আপনি মিষ্টি বেশি বেশি খাচ্ছেন, কারণ মিষ্টি কম খাইতে ভাল লাগে না। চায়ে 1 চামচের বেশি চিনি খাওয়া উচিত না, তারপর আপনি 2 চামচ দিয়ে চা খাচ্ছেন। কেন? 1 চামচ দিয়ে চিনি দিয়ে 1 চামচ দিয়ে চা খাইতে কি লাগে না? ভাল লাগে না। তাহলে আমাদের অনেকেরই এই ভাল লাগে না রোগটা আছে। আপনি চাচ্ছেন আপনার ডিসেম্বরের ভিতর 1 কোটি টাকা ব্যবসা হোক। এখন ডিসেম্বরের ভিতর 1 কোটি টাকা ব্যবসা করতে গেলে আপনাকে হচ্ছে অমুক জায়গায় একটা টিম তৈরি করতে হবে। অমুক জায়গায় এখন যাইতে হবে। অমুক জায়গায় যাইতে আমার ভাল লাগে না। ওই কাজটা করতে আমার ভাল লাগে না। তাহলে আমাদের অনেকের ভিতর একটা রোগ আছে। এই রোগটাকে বাংলায় আমরা বলি অ্যাক্রেশিয়া, বাংলায় বলতে ভাল লাগে না, আর ইংরেজিতে বলে অ্যাক্রেশিয়া। তাহলে অ্যাক্রেশিয়া মানে কি? ইচ্ছা শক্তির অভাব। ঠিক আছে? তাহলে এই রোগটা অনেকেরই আছে, আমাদের অনেকেরই আছে, অনেকেরই আছে, কম বেশি সবারই আছে। তাহলে এই রোগটা কেন হয় এবং এই রোগটা থাকলে দারিদ্র্য পিছু ছাড়বে না? কারণগুলো কি? কারণগুলো যদি আমরা জানি, প্রথম কারণ হচ্ছে জীবনের লক্ষ্য না থাকা। যে আপনি কোথায় যেতে চান সেটা আপনার কাছে পরিষ্কার না থাকা। আপনি চাচ্ছেন ৭টার সময় ঘুম থেকে উঠবেন। হ্যাঁ, ৭টা থেকে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে আমি কি করব? করার তো কিছু নাই। অর্থাৎ ৭টার সময় আপনি ঘুম থেকে কেন উঠবেন সেটা আপনার কাছে পরিষ্কার না। অর্থাৎ ক্ল্যারিটির অভাব। আপনার গোলটা আপনার কাছে ক্লিয়ার না, ক্ল্যারিটির অভাব। আপনার গোল আপনার কাছে না থাকা। তাহলে জীবনের লক্ষ্য যখন না থাকবে তখন আপনার এই ভাল লাগে না রোগটা আসবে। কেন উঠবো সকাল ৭টায়? গোল হয়তো আছে, লক্ষ্য হয়তো সেট করেছেন, কিন্তু দিক নির্দেশনা না থাকা। আপনার গোল কি? চিটাগংয়ে যাওয়া হচ্ছে আপনার গোল। এখন চিটাগং কেমনে যাব? রাস্তা কোন দিক দিয়ে? ট্রেনে যাব না বাসে যাব না বিমানে যাব? মানে হচ্ছে আপনার কোন ডিরেকশন নাই। যে রাস্তা কোন দিক? রাস্তা আপনি চেনেন না। যে চিটাগং কেমনে যায়? ডিরেকশন না থাকা, দিক নির্দেশনা না থাকা, তখন আপনার কি লাগবে না? ভাল লাগে না। ১ কোটির ব্যবসা তো আমি করতে চাই, কিন্তু এটা তো আমার টার্গেট। কিন্তু ১ কোটি টাকা ব্যবসা আমি কেমনে করব? ম্যাপ না থাকা, গাইডলাইন না থাকা, দিক নির্দেশনা না থাকা। যখন আপনার দিক নির্দেশনা না থাকবে, তখন আপনার ভিতরে এই রোগটা ধরা পড়বে। রোগটার নাম কি? অ্যাক্রেশিয়া। তারপর অতীতের নেতিবাচক ছবি গেঁথে রাখা। অতীতে তো কোনো কালে ১ কোটি টাকা ব্যবসা করতে পারি নাই। হুম? এখন কি করতে পারবো? হ্যাঁ? তাহলে অতীতে করতে পারেন নাই, এই ছবি আপনার মাথায় গেঁথে থাকে যে এর আগে তো কখনো করি নাই, এবার কি পারবো? তাহলে অতীতে আপনি কখনো তো ডিএমডি হন নাই, তাহলে ডিএমডি কি হইতে পারবেন না আপনি? অতীতে তো আপনি মেট্রিক পাস করেন, মেট্রিক পাসের আগে তো আপনি মেট্রিক পাস তো করেন নাই, তাহলে আপনি কি মেট্রিক পাস করেছেন না? তাহলে আমরা অনেকেই এরকম নেতিবাচক ছবি গেঁথে রাখি। তাহলে অতীতের এই নেতিবাচক ছবি সেগুলো দূর করতে হবে। এবং এই কাজটা আমরা অনেক লিডাররা করি। সেটা কি করি? মানে অন্যকে লক্ষ্য ঠিক করে দেওয়া। মানে গোল আরেকজন সেট করে দেয়। এবং আপনারা যেমন কি করেন? হ্যাঁ, আপনি এই মাসে ৫ টা ব্যবসা করবেন। আপনার এই মাসে টার্গেট ২ লাখ। আপনার এই মাসে টার্গেট ৫ লাখ। এই কাজটা ভুলেও কখনো করবেন না। যে আপনি আপনার টিমকে টার্গেট সেট করে দিচ্ছেন। এখানে অনেকে লিডার আছেন, টিম আছে। এই কাজটা কখনো ভুলে করবেন না। সঞ্চিতা ম্যাডাম, টিমকে নিজের টার্গেট সেট করে দিবেন না। যে রোকেয়া ম্যাডাম, আপনি ৫ টা ব্যবসা করবেন। আপনি এই মাসে ৫০,০০০ দিবেন। আপনি এই মাসে ২০,০০০ দিবেন। ঠিক আছে? আপনি এই মাসে এটা দিবেন। যে আপনি বলে দিচ্ছেন আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, আপনি ওটা করবেন। সেটা হবে না। উনাকে জিজ্ঞেস করেন আপনি এই মাসে কত করবেন? কেন করবেন? আপনি সেট করে দিলে এটা তো আপনার ইয়ে হয়ে গেল। তার তার নিজের সেট করা তো হইল না। ঠিক আছে? তাহলে অন্য কেউ যদি লক্ষ্য ঠিক করে দেয়, তখন আমাদের ভিতরে একটা হয়, ভাল লাগে না। এটা তো সঞ্চিতা ম্যাডাম ঠিক করে দিয়েছে, করলো কি না করলো কি। এবং কতটা করলে কতটা লাভবান হবে সেটুকু দেখাই দিয়ে এখন ওকে জিজ্ঞেস করতে হবে আপনি কত করবেন বলেন। আপনি কত করবেন? মানে উনার কাছ থেকে বাজেট নেওয়া। উনি সেট করবে, হ্যাঁ? এবং উনাকে হেল্প করা। দিক নির্দেশনা দেওয়া। এখন উনি বলতেছে এই মাসে ২০,০০০ করবে। এখন ২০,০০০ কেমনে করবে? আপনি তখন দিক গাইডলাইনটা দিবেন। যে এমনি, এমনি করলে আপনি ২০,০০০ করতে পারবেন। উনি বলল আমি এই মাসে ১ লাখ করতে চাই ম্যাডাম। তাহলে
একজন কোচ হিসেবে, একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, একজন ইউনিট ম্যানেজার হিসেবে বা একজন সেলস ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে টিমকে 1 লাখ উনি কিভাবে করবে সেই বিষয়ে গাইডলাইন দেওয়া। কিন্তু আমরা গাইডলাইন তো দেই না, উল্টা আমরা কি করি, চাপাই দিই, আপনি এই মাসে 1 লাখ করবেন। কিন্তু 1 লাখ কেমনে করবে, হাউ, সেটা আমরা তাকে শেখাই দিই না। যেমন এই আজকের পর থেকে এই কাজ, এই প্র্যাকটিস থেকে দূরে চলে যাবেন, দেখবেন হচ্ছে আপনি একজন ভালো লিডার হতে পারছেন, ভালো সংগঠক হতে পারতেছেন। সেটা কি, আজকের পর থেকে যখন টিমকে নিয়ে মিটিং করবেন, টিমকে মানে হচ্ছে বাজেট দিয়ে দিবেন না, টিমই বাজেট সেট করবে। আপনি নিখিল সাহেব, আপনি সঞ্চিতা ম্যাডাম, আপনি ফারুক সাহেব, আপনার দায়িত্ব হবে তাকে গাইডলাইনটা দেওয়া, যে উনি চাচ্ছে 1 লাখ করবে, তাহলে 1 লাখ কিভাবে করতে পারে সেই বিষয়ে তাকে আমি গাইডলাইন দিব, যে আপনি এমনি এমনি করলে আপনি এভাবে করতে পারবেন। ঠিক আছে? একরিশে হওয়ার আরেকটা বড় কারণ কি, সেটা হচ্ছে সবকিছু কি চাওয়া, দ্রুত চাওয়া। সবকিছু কি চাওয়া, দ্রুত চাওয়া, যে ধৈর্যের অভাব। এবং আল্লাহ তাআলা বলেছে, নিশ্চয়ই আল্লাহ কাদের সাথে আছে, ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্যশীল, প্যাশেন্স। কিন্তু আমরা অনেকের, আমাদের ভিতরে এই যে ধৈর্যটা নাই, আমরা সবকিছু খুব দ্রুত চাই। এক লোক আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, প্রার্থনা কি করতেছে, যে যে হে আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়ায় দাও, হে আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়ায় দাও, হে আল্লাহ তুমি আমার এখনই ধৈর্য বাড়ায় দাও, এখনই 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 আমাকে ধৈর্য বাড়ায় দাও। তাহলে সে আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছে, বাড়ায় দাও, মানে এক্ষুনি এক্ষুনি আমার ধৈর্য বাড়ায় দাও। তাহলে ধৈর্য বাড়ানোর প্রার্থনাতেও সে এক্ষুনি চাচ্ছে, সেখানে সে ধৈর্য ধরতে পারছে না। তাহলে আমাদেরও ধৈর্য বাড়ানোর প্রার্থনা তো হচ্ছে অধৈর্য। অধৈর্য হয়ে যায়। যে কোনো জিনিসের ধৈর্য ধরতে হবে, যে কোনো জিনিসের ধৈর্য ধরবে, সব জিনিস রাতারাতি হয়ে যাবে না। আপনি মনে করতেছেন আলামিন স্যারের কাছ থেকে কোচিং করতেছি, ৬,০০০ টাকা দিয়েছি, কালকে থেকে আমার ইনকাম বাইরে যাবে, এটা যদি আশা করেন তাহলে হবে না। ঠিক আছে? কারণ হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস। যেমন দেখেন আজকে আপনারা অনেকেই হয়তো সেলস কোচিং বন্ধ করে দিতে পারেন, এই আলামিন স্যার বলেছে হচ্ছে অমুকের সাথে বন্ধুত্ব দূর করতে। হ্যাঁ, আলামিন স্যারকে ছাড়তে পারি কিন্তু অমুকের সাথে বন্ধুত্ব ছাড়তে পারি না, হইতে পারে, ঠিক না? যে কোচকে ছাড়বো কিন্তু অমুকের সাথে বন্ধুত্ব ছাড়বো না, হইতেই পারে। কিন্তু আপনি এই নেগেটিভ মানুষের সাথে চলা বন্ধ করেন, সফল মানুষের সাথে চলেন। ঠিক আছে? এবং এটা তো বলেছে, যাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, যাদের সাথে চলবেন, তাদের সাথে আপনার হাসর নাসর হবে, হাসর হবে। যাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, যাদের সাথে আপনি চলবেন, তাদের সাথে হাসর হবে। হাদিসেই আছে। ঠিক আছে? এবং এই বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ। এবং এই যে আমরা আমরা এই যে আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মানে এগুলো থেকেই তো বন্ধুত্বের গুরুত্ব বোঝা যায়। যে আপনি নিজেরাই যদি মানে বন্ধুত্বের গুরুত্ব যদি না বোঝেন, যে যে কোচকে ছেড়ে দিব তাও বন্ধুটা ছাড়বো না, মানে তখন তো এটা হচ্ছে দুঃখজনক হবে। ঠিক আছে? তাহলে যারা হচ্ছে আজকে একটু আইডেন্টিফাই করেন কারা হচ্ছে নেগেটিভ মানুষ, এই কোচকে যদি মান্য করেন, কোচ যদি ট্রাস্ট করেন, তাহলে এই বন্ধুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আজকে ব্লক মেরে দেন, আনফ্রেন্ড করে দেন, তাদের সাথে মিশা বন্ধ করে দেন। যে হচ্ছে সফল, যে হচ্ছে পজিটিভ মানুষ, আপনার চেয়ে সফল, তাদের সাথে বন্ধুত্ব করেন। ঠিক আছে? দেখবেন হচ্ছে সফল হতে পারেন, লাইফে ইনকাম বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে একরিশিয়া হওয়ার কারণগুলো কি কি আমরা যদি কি করি, শফিকুর রহমান সাহেব কি শুনতে পাচ্ছেন? শফিকুর রহমান সাহেব, এটা আনমিউট হয়ে কথা বলতে হবে আপনাকে, আপনার সাথে এখন পর্যন্ত কথা হয়নি। শফিকুর রহমান সাহেব, জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জি জি। তাহলে শুনতে বন্ধুত্ব পাচ্ছি কাদের আমি। সাথে করতে হবে আশা করি বুঝাতে পেরেছি। জি, হ্যাঁ, শুনেছি আমি। জি এবং আপনাকে অভিনন্দন, আপনি বিকেএসবির চট্টগ্রাম অঞ্চলের হচ্ছে হয়েছেন। আশা করি জি আপনার জি, সাফল্যে থ্যাংক ইউ। চট্টগ্রামে হচ্ছে বিমারি হবে। এবং জি, এই ইনশাআল্লাহ। চট্টগ্রামে আছেন, বিকেএসবির সাথেই করতে হবে। বিকেএসবি বেশ ভালো অবদান রাখতেছে, বিমার ক্ষেত্রে বেশ ভালো। সামনে আরো বেশি রাখবে, এমন ভাবে তৈরি হচ্ছি এবং আমরা। আপনার কাছে অনুরোধ আগামী থাকবে এক বছর। ট্রেনিংটার দিকে একটু জি নজর দিয়ে না, জাহাঙ্গীর সাহেবকে একটু বললেন যে হচ্ছে জি, বিকেএসবির ব্যানারের জন্য ট্রেনিং হয়, হ্যাঁ, ট্রেনিং আয়োজন করতে হবে। আপনি অলরেডি আপনি জানলে খুশি হবেন, উনি একটা ট্রেনিং ফ্রন্ট খুলতেছে। তার ভিতরে আমি আসিফ স্যার এবং আপনার নাম, দুজনের নাম আমি অলরেডি জাহাঙ্গীর স্যারকে বলেছি। সুতরাং আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে, আবার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী হিসেবে ট্রেনিং এর খুব দরকার, এবং এই ক্ষেত্রে ওনাকে অবদান রাখার জন্য বলেছি। এবং এই ক্ষেত্রে আপনার নাম এবং আসিফ স্যার দুজনের নাম আমি বলেছি ওনার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক জি ইউ, থ্যাংক ইউ। জি, ওকে, থ্যাংক ইউ। কিন্তু আপনাকে যে কারণ হচ্ছে করা হচ্ছে একলিশের রোগের কারণগুলো যদি একটু বলতেন। আমরা তো কারণগুলো বললাম, কারণটা যদি বলতেন।
যে কটা মনে আছে? শফিক সাহেব। জি হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ সরি। এই একরিশে রোগের কারণগুলো যদি বলতেন, একরিশের কি কি কারণে একরিশিয়াটা হয়? আমি ওই অর্ধেকে ইয়া ছিলাম তো, পুরোটাই যে ইয়া কটা মনে হয়নি। আছে, মানে যে কটা মনে আছে সেগুলো বলেন, সর্বশ্রেষ্ঠ তো মনে আচ্ছা, আছে। মানে টার্গেট নিজে ঠিক করে না দিয়ে ওদের কাছ থেকেই টার্গেট নেওয়া, ওদের নিজের অন্য অন্য ইচ্ছে, কেউ যদি লক্ষ্য ঠিক সেট করে দেয় তাহলে হচ্ছে এবং টার্গেট ফিল মানে আপের জন্য একরিশিয়া। তাড়াহুড়ো করে ওদেরকে চাপ সৃষ্টি না করা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি জি। তারপর সালাউদ্দিন সাহেব আর কয়েকটা যদি বলতেন একরিশিয়া রোগ কেন হয়? সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন? আনমিউট হয়ে বলতে হবে। সালাউদ্দিন সাহেব। আনমিউট হয়ে বলতে হবে, আপনাকে শোনা যাচ্ছে না। ওকে, নিখিল সাহেবকে বলতে পারবেন একরিশিয়া রোগ হওয়ার কারণ? একটা একটা হচ্ছে গোল কেউ যদি সেট করে দেয়, অন্য কেউ সেট করে দেয়। নিখিল সাহেব। জি স্যার, জীবনের 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 লক্ষ্য না লক্ষ্য থাকা, প্রথম কারণ ছিল জীবনের না লক্ষ্য থাকা, না থাকা। হ্যাঁ, তাহলে জীবনের লক্ষ্যটা দিক খুবই নির্দেশনা না গুরুত্বপূর্ণ। থাকা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দিক ফারুক সাহেব নির্দেশনা যদি না থাকা। বলতেন, আরেকটা ফারুক সাহেব শুনতে পাচ্ছেন? আনমিউট হয়ে বলতে হবে। স্যার, জীবনের লক্ষ্য না থাকা, দিক নির্দেশনা না থাকা, এই ক্লায়েন্টের টার্গেট দেওয়া, অন্যকে লক্ষ্য সেট এরপরে করে রাখেন। হুম, সবকিছু দ্রুত চাওয়া। সবকিছু দ্রুত চাওয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জিনিসগুলো থাকলে আপনার ভিতরে এই ভাল লাগে না রোগটা আসবে। ঠিক আছে, একরেশিয়া, একরেশিয়া যেটাকে আমরা বাংলায় বলতেছি ভাল লাগে না। এবং এই রোগটা থাকলে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাহলে আপনার টিমে দেখবেন অনেকের এই রোগটা আছে, তাদেরকে আজকে থেকে বলে দেন এই রোগটা থেকে দূরে থাকতে, এবং এটা যদি দূরে থাকতে পারে তাহলে হচ্ছে প্রাচুর্য তার সাথে বসবাস করবে। ওকে, এবার আমরা যদি সামনে আগাই, এই যে আমরা লক্ষ্য বলতেছি যে আমরা আগামী ডিসেম্বরের 31 তারিখে একটা গোল সেট করব, এই লক্ষ্য কিভাবে সেট করব? আপনার চাওয়া যদি স্মার্ট হয় তাহলে সেটা হবে গোল, আর চাওয়াটা যদি স্মার্ট না হয় তাহলে সেটা হবে স্বপ্ন। চাওয়াটা যদি স্মার্ট তাহলে সেটা হচ্ছে গোল, আর চাওয়াটা যদি স্মার্ট না হয় তাহলে সেটা কি হয়ে যাবে? স্বপ্ন। তাহলে স্বপ্ন আর লক্ষ্য এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি স্বপ্ন দেখি আমি ধনী হব, আমি স্বপ্ন দেখি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, তাহলে হচ্ছে আপনার স্বপ্ন। আপনার আপনার চাওয়া যদি কি হয়? স্মার্ট হয় তাহলে সেটা হবে গোল, আর স্মার্ট না হলে সেটা কি হয়ে যাবে? একটা স্বপ্ন, একটা ড্রিম। এবং আমরা তো কত কত স্বপ্ন দেখি, সব স্বপ্ন কিন্তু লক্ষ্য না, এবং সব লক্ষ্য স্বপ্ন না। তাহলে চাওয়া হইতে হবে কি? স্মার্ট। তাহলে এটা কি হবে? গোল হবে। এই স্মার্ট মানে কি? এই স্মার্ট মানে হচ্ছে স্পেসিফিক। আপনার চাওয়াটা হইতে হবে সুনির্দিষ্ট। আপনি কি চান সেটা সুনির্দিষ্ট হইতে হবে। আমি কি চাই? কিছু একটা হইতে চাই, আমি জীবনে কিছু একটা হতে চাই। আমি যখন কাউকে প্রশ্ন করি, মানে অনেকে বলে দোয়া করেন স্যার, দোয়া করেন, তখন আমি প্রশ্ন করি কি দোয়া করব? কিছু একটা দোয়া করেন। এখন কিছু মিছু চাইলে তো হবে না। আমাদের এখানে নিখিল সাহেব আছেন, কিছু মিছুর গল্প শুনেছেন কিনা? টাঙ্গাইলের কিছু মিছুর গল্প আমি আমার হচ্ছে নানির কাছ থেকে শুনেছিলাম। কিছু মিছুর গল্প অন্যদের এলাকাও আছে, যে এক জামাই সে শ্বশুর বাড়ি যাবে। এখন তার মা বলতেছে যে মা শ্বশুর বাড়ি যাবো। তখন তার মা বলতেছে শ্বশুর বাড়ি যাচ্ছ, শ্বশুর বাড়ি তো খালি হাতে যাইতে হয় না, এই নাও টাকা 500 টাকা, শ্বশুর বাড়িতে কিছু মিছু নিয়ে যাও। এখন জামাই তো বোকা মানুষ, এখন সে তো কিছু মিছু জানে না। কিছু মিছু মানে কি? সে দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছে, ও মোশাররফ সাহেব আপনার দোকানে কিছু মিছু আছে? এখন হচ্ছে বলছে না আমার দোকানে কিছু মিছু তো নাই। তখন সে আরেক দোকানে যাচ্ছে, ও সালাউদ্দিন সাহেব আপনার দোকানে কিছু মিছু আছে? সালাউদ্দিন সাহেব বলছে আমার দোকানে কিছু মিছু নাই। হাই রে, মা কি কিনতে পাঠাইলো! হ্যাঁ, কিছু মিছু দিয়ে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। পরে নাহিদ সাহেব হচ্ছে খেয়াল করে দেখলো যে হচ্ছে এই লোকটা তো বোকা, হ্যাঁ, কিছু মিছু খুঁজতেছে, এই লোকটা তো বোকা বানানো যাবে। তখন সে তাকে আড়ালে ডেকে বলতেছে, আপনি কি কিছু মিছু খুঁজতেছেন? হ্যাঁ, আমি তো কিছু মিছু খুঁজতেছি। আমার কাছে তো কিছু মিছু আছে। কিছু মিছু কেনার জন্য কত টাকা নিয়ে আসছেন? এই 500 টাকা। তাই তো 500 টাকা দিয়েছে। পরে তাকে কি ধরাই দিছে? একটা কচুর ছড়া ধরাই দিছে, এই নিন কচুর ছড়া, এটাই হচ্ছে কিছু মিছু। তাহলে আপনি যখন লাইফে কিছু মিছু চাবেন তখন কচু পাবেন।
তাহলে আজকের পর থেকে আমি কিছু একটা চাই, কিছু মিছে চাওয়া বাদ দিতে হবে। তো চাওয়াটা কি হইতে হবে? চাওয়াটা হইতে হবে সুনির্দিষ্ট। আপনি কি হইতে চান? আমি কোটিপতি হতে চাই, আমি প্রেসিডেন্ট হতে চাই, এই যে সুনির্দিষ্ট ভাবে। আমি বীমা কোম্পানির সিইও হইতে চাই, এই যে সুনির্দিষ্ট। কিন্তু আমি কিছু একটা হতে চাই, এই কিছু একটা, এটা তো সুনির্দিষ্ট না। তাহলে স্মার্টের এস মানে হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট, যে আপনি কি হইতে চান। কিছু মিছু না, আমি কি হতে চাই, কিছু একটা হতে চাই। এই কিছু একটা না, আমি অমুক জিনিস হতে চাই, আমি প্রেসিডেন্ট হতে চাই, আমি ডিএমডি হতে চাই, আমি ব্রাঞ্চ ম্যানেজার হতে চাই, আমি ময়মনসিংহ বিভাগের হেড হতে চাই। এই যে স্পেসিফিক, সুনির্দিষ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর এম, এম মানে হচ্ছে মেজারেবল। আপনার চাওয়াটা যেন হচ্ছে মাপা যায়, পরিমাপ করা যায়। আমি অনেক টাকার মালিক হতে চাই, টাকার মালিক হতে চাই, কিন্তু অনেক টাকা। কত টাকা মানে অনেক টাকা? এত টাকা। এত টাকা না এত টাকা, না অনেক টাকা। এত টাকা না অনেক টাকা। তাহলে অনেক টাকা, এটা তো হচ্ছে কোন না। আপনার চাওয়াটা কি, তো মেজার বোঝে, যেটা মাপা যেন যায়। একবার এক লোক একজন ভিক্ষুককে টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, ভিক্ষুককে 10 টাকা দিয়েছে। পরে সেই ভিক্ষুক দোয়া করতেছে, হে আল্লাহ, যে আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছে তাকে তুমি লাখপতি বানায় দিও। পরে সাথে সাথে সে বলতেছে, ওই মিয়া, আমি তো কোটিপতি। সে একজন কোটিপতি, তাকে দোয়া করতেছে, হে আল্লাহ, যে আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছে তাকে তুমি কি বানায় দিও, লাখপতি বানায় দিও। তাহলে কি মানে দোয়া করলো না বদদোয়া করলো ফারুক সাহেব? বদদোয়া স্যার, বদদোয়া স্যার। বদদোয়া। যে হচ্ছে কোটিপতি তার জন্য দোয়া করতেছে, হে আল্লাহ, যে আমাকে 10 টাকা দিয়েছে তাকে তুমি লাখপতি বানায় দিও। বদদোয়া হয়ে গেল। এখন সে হচ্ছে কোটিপতি, সে কি 10 টাকা দিলে হবে? এখন সে মনে করছে হাজারপতি, দিয়েছে 10 টাকা, তাহলে লাখপতি বানায় দেখ, তাহলে একটু বেশি দিতে পারবে। ঠিক আছে, মানে কোটিপতি হয়ে সে নিজে দিচ্ছে 10 টাকা ভিক্ষা। মানে ফকিরে তো বুঝে না। এর মানে হচ্ছে আপনার এটা কি যেন মেজারেবল যেন হয়, পরিমাপ করা যেন হয়, আপনার সফলতা যেন পরিমাপ করা যায়। যে আমি 3 কোটি টাকা ব্যবসা করতে চাই, এই 3 কোটি পরিমাপ করা যাচ্ছে। আমি আমার ওজন 75 থেকে 60 কেজিতে নিতে চাচ্ছি, এই 75 থেকে 60, এই যে ওজন, এটা মাপ করা যাচ্ছে। আপনার সফলতা যেন পরিমাপ করা যায়, যে একটা মাপকাঠি যেন থাকে। যে এই যে 75 কেজি ছিল আপনার ওজন, আপনি 60 কেজিতে আনলেন, 15 কেজি কমলো, যে 60 কেজি পরিমাপ করা যাচ্ছে। আমি 10 কোটি টাকা ইনকাম করতে চাই, এই 10 কোটি পরিমাপ করা যায়। তাহলে এটা যেন একটা মেজারেবল যেন হয়, পরিমাপ করা যেন যায়। এরপর এ, এতে হচ্ছে অ্যাচিভেবল। আপনার চাওয়াটা যেন হচ্ছে অর্জনযোগ্য যেন হয়, অ্যাচিভেবল যেন হয়। অ্যাচিভেবল মানে কি, এরকম একটা চাওয়া যেন এটা আপনি চাচ্ছেন ডিসেম্বর 31 তারিখ ভিতর আপনি কি হবেন, ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হবেন। কিন্তু আপনি এখন আছেন অফিসার হিসাবে। এখন অফিসার হিসেবে তো মানে সিইও হইতে পারবেন তো না। আবার সিইও হওয়ার ক্রাইটেরিয়া কি, আপনাকে ডিএমডি হিসেবে 3 বছর থাকা লাগবে। তাহলে এটা তো হচ্ছে মানে অ্যাচিভেবল তো না। তাহলে এটা তো আপনার গোল হইতে পারে না। এরকম একটা জিনিস যেটা অ্যাচিভেবল না, যে আমি ডিসেম্বর 31 তারিখের ভিতর ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হইতে চাই। সম্ভব? সম্ভব তো না, অ্যাচিভেবল না। কেন অ্যাচিভেবল না? কারণ আইডিআর নিয়ম করেছে, কেউ যদি সিইও হইতে চায় তার 15 বছর অভিজ্ঞতা থাকা লাগবে, তার ডিএমডি হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকা লাগবে, তার মাস্টার্স পাস থাকা লাগবে। এরকম কিছু ক্রাইটেরিয়া আছে সিইও হওয়ার জন্য। তাহলে আপনি তো সেই ক্রাইটেরিয়া গুলো মিট করেন নাই, তাহলে আপনি সিইও হইবেন কেমনে? তাহলে এটা তো মানে অসম্ভব। আবার আপনি চাচ্ছেন ডিসেম্বরের ভিতরে আপনি 1 কোটি টাকা ব্যবসা করবেন, কিন্তু আপনি নিজে হচ্ছে ওয়ান ম্যান আর্মি, আপনার কোনো টিম নাই। তাহলে এটা কি অ্যাচিভেবল? অ্যাচিভেবল তো না। ডিসেম্বরের ভিতরে 1 কোটি টাকা ব্যবসা করেছে, অনেকেই করেছে, কিন্তু আপনার তো টিম নাই। বাস্তবতা বুঝতে হবে, রিয়েলিটি মাইনা নাও। বঙ্গবন্ধু বলেছিল না যে রিয়েলিটি মাইনা নাও। তাহলে আপনাকে সেই রিয়েলিটিটা মেনে নিতে হবে। রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা মেনে আমাকে গোল সেট করতে হবে, সেটা যেন অ্যাচিভেবল হয়। এরপর আর, স্মার্ট। আর আর মানে হচ্ছে রিয়েলিস্টিক। আপনার চাওয়াটা যেন কি হয়, রিয়েলিস্টিক হয়, বাস্তবসম্মত হয়। বাস্তবসম্মত, বাস্তবসম্মত কি? যেমন আপনার বয়স হচ্ছে 40 বছর, আপনি চাচ্ছেন আমি চাচ্ছি বিসিএস ক্যাডার হইতে। তাই বয়স 40, আপনি কি বিসিএস ক্যাডার হইতে পারবেন ফারুক সাহেব? ও ফারুক সাহেব, নো স্যার, নো। বিসিএস, আপনি হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, খতমে কোরআন দিচ্ছেন, আপনার জন্য আপনি বিসিএস ক্যাডার যেন হইতে পারেন।
তাহাজ্জুদ নামাজ যতই পড়েন, যতই করেন, আপনার বয়স 40, আপনি তো হতে পারবেন না। এটা তো হচ্ছে রিয়েলিস্টিক না, বাস্তবসম্মত না। যদি আপনার বয়স 30 হইতো, 30 এর নিচে হইতো, তখন আপনি দোয়া করতেছেন, করতেছেন, তখন একটা হইতো। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলেও আপনার তো বাস্তবসম্মত জিনিস চাইতে হবে তো। তাহলে কি হইতে হবে? রিয়েলিস্টিক হইতে হবে, রিয়েলিস্টিক, বাস্তবসম্মত। অবাস্তব চাওয়া যেন না হয়, বাস্তবসম্মত চাওয়া। তারপর হচ্ছে সর্বশেষ টি, খুবই গুরুত্বপূর্ণ। টি, টি মানে হচ্ছে টাইম। আপনার চাওয়ার একটা টাইম ফ্রেম থাকতে হবে, টাইম। কোন সময়ের ভিতর আপনি কোটিপতি হতে চান? কবে আপনি সিইও হতে চান? কবে আপনি ১ কোটি টাকা ইনকাম করতে চান? এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্মার্ট, এস মানে স্পেসিফিক। আপনার চাওয়াটা সুনির্দিষ্ট হইতে হবে। কি হতে চান? এরপর এম, এম মানে হচ্ছে মেজারেবল, পরিমাপ করা যেন যায়। এরপর এ, এ হচ্ছে অ্যাচিভেবল, অর্জনযোগ্য যেন হয়। আর, আর মানে রিয়েলিস্টিক, বাস্তবসম্মত যেন হয়। টি, টি মানে হচ্ছে টাইম, একটা টাইম ফ্রেম থাকা লাগবে। তাহলে ডিসেম্বর 31 তারিখের ভিতর আমি ফারুক সাহেব চাচ্ছি আমার প্রত্যেক মাসে ইনকাম 1 লক্ষ টাকা হোক। তাহলে ডিসেম্বর 31, টাইম টি, 1 লক্ষ টাকা ইনকাম। আমি তাহলে উনি তাহলে হচ্ছে ইনকাম 1 লক্ষ টাকা ইনকাম চাচ্ছে, ইনকাম চাচ্ছে উনি, ইনকাম। তাহলে সুনির্দিষ্ট হইলো। তাহলে 1 লক্ষ, এটা এম, মেজারেবল। এটা কি অ্যাচিভেবল? প্রত্যেক মাসে ইনকাম 1 লক্ষ করে হবে ফারুক সাহেব, এটা কি অ্যাচিভেবল না অ্যাচিভেবল? অ্যাচিভেবল। 1 লক্ষ টাকা ইনকাম এটা অ্যাচিভেবল, এটা অবাস্তব কোনো কিছু না। 1 লক্ষ ইনকাম হবে না ডিসেম্বর 31। তারপর আর, আর মানে রিয়েলিস্টিক। এটা কি বাস্তবসম্মত? 1 লক্ষ টাকা ইনকাম বাংলাদেশে কেউ কি করছে না, কেউ করে না এর আগে? 1 লক্ষ করে ইনকাম বাংলাদেশে করতেছে মানুষ না, করতেছে না ফারুক সাহেব? করতেছে, অনেকে করতেছে স্যার। অনেকেই করতেছে 1 লক্ষ টাকা করে ইনকাম। তাহলে এটা, এটা তাহলে রিয়েলিস্টিক, একটা বাস্তবসম্মত চাওয়া। এরপর টি, টাইম। কবে ভিতর চাচ্ছেন 1 লক্ষ টাকা করে ইনকাম প্রত্যেক মাসে? ডিসেম্বর 31 তারিখের ভিতর। তাহলে এটা একটা গোল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের গোল সেট করতে হবে, আমাদের গোল একদম লিখিত হইতে হবে, মার্ক করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি আপনাদের হচ্ছে আজকে গোল কিভাবে সেট করতে হয়, স্মার্ট হতে হবে, স্পেসিফিক, মেজারেবল, রিয়েলিস্টিক, টাইম। আপনারা চাইলে এখন গোল সেট করতে পারেন ডিসেম্বর 31 তারিখের ভিতর জন্য, অথবা আরেকটু চিন্তা ভাবনা করতে পারেন যে কোন গোলটা অ্যাচিভ করতে চান, এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাদের সাথে একজন কোচ হিসাবে আমি থাকবো, ঠিক আছে? তাহলে এটা এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিতে পারেন, অথবা চিন্তা ভাবনা করে কালকের ভিতর লিখে দিবেন, এবং আপনার ভিতর এই যে স্মার্টের এই জিনিসগুলো যেন থাকে, এই উপাদানগুলো যেন থাকে। তাহলে গোল কি হতে হবে? স্মার্ট হইতে হবে। গোল কি হইতে হবে? স্মার্ট। তাহলে আমরা গোল সেট করলাম। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে একটা শীট দিয়েছি, যে গোলের একটা অডিট প্ল্যান। আপনারা সেই শীটটা পূরণ করবেন, শীটটা পূরণ করবেন, আর এই স্লাইডটাও দিয়ে দিব। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি গোলের পথে কতটুকু আছেন, ঠিক আছে? ওই অডিটটা হচ্ছে করবেন, আর দেখবেন হোয়াটসঅ্যাপে আমি একটা শীট দিয়েছি, হ্যাঁ, ফাইল দিয়েছি, ওই ফাইলটা ওপেন করে পূরণ করবেন, এবং ওটার রেজাল্ট যে স্লাইডে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এটা সব একটু পূরণ করে ফেলবেন, বাড়ির কাজ। পরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনি স্কোর কত পেয়েছেন, 24 থেকে 30 পেয়েছেন, 18 থেকে 23 পেয়েছেন, না 18 নিচে পেয়েছেন। এটা আমাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, বা আগামী ক্লাসের আগে আমাকে জানাবেন। যে সেলফ অডিট, অডিটটা খুবই গুরুত্বপূর্ণ। অডিট করতে, অডিট করে না, কোম্পানি যেমন অডিট করে, এরকম সেলফ অডিট, নিজের ব্যক্তি জীবনের অডিট করতে হবে। যে ফারুক সাহেব তার নিজের জীবনের নিরীক্ষা করবে, নিখিল সাহেব তার জীবনের নিরীক্ষা করবে, শফিক সাহেব তার নিজের জীবনের অডিট করবে, ঠিক আছে? সেই শীটটা একটু ওপেন করবেন, ওপেন করে পূরণ করবেন। পূরণ করার পর তারপর এই যে এখানে রেজাল্ট আছে, সেই রেজাল্টটা করবেন। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফোকাস। ফোকাস কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের যদি একটা ভিডিও দেখাই তাহলে দেখবেন ফোকাস কতটা গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সাউন্ড কি শোনা যাচ্ছে? ফারুক সাহেব, সাউন্ড কি শোনা যাচ্ছিল? জি জি স্যার স্যার, জি শোনা স্যার। যাচ্ছে।
ওকে জি ওকে স্যার, ঠিক শোনা আছে যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে ভিডিও আরেকবার দেখেন। আমি যখন এই ভিডিওটা দেখাই, অনেকে যেমন হচ্ছে একটু মন খারাপ করে, কারণ হচ্ছে সবাই আপনার কার পক্ষ নিয়েছিলেন, মানে বাঘের পক্ষ না হরিণের পক্ষ? মানে বেশিরভাগ মানুষ হরিণের পক্ষটা নেয় এবং জি জি স্যার, হরিণ পক্ষ স্যার। বেশিরভাগ মানুষ আমরা অবচেতন ভাবে হরিণের পক্ষটা নেই, বাঘের। কিন্তু দেখেন বাঘ কেন সফল হয়েছিল? কারণ বাঘ সফল হয়েছিল তার ফোকাস থাকার কারণে। এবং অনেক সিনেমাতে দেখবেন ভিলেন সফল হয়, নায়ক সফল হয় না। ভিলেন কেন সফল হয়? এই ফোকাস থাকার কারণে। যেই ফোকাস দেয়, ভিলেন যদি ফোকাস দেয় ভিলেন সফল হবে, নায়ক যদি ফোকাস দেয় নায়ক সফল হবে। ঠিক আছে? আমরা তো বাংলা সিনেমা দেখে বড় হয়েছি। বাংলা সিনেমাতে দেখবেন আমাদের অধিকাংশ বাংলা সিনেমাতে নায়ক নায়িকা শেষে মিলন হয়, শেষে তারা অতঃপর তারা সুখ শান্তিতে বসবাস করে, ঠিক না? বাংলা সিনেমাতে নায়ক নায়িকার মিলন কেন হয়? বাংলা সিনেমাতে এত ভিলেন থাকে, হ্যাঁ, ভিলেন কিছুই করতে পারে না কিন্তু নায়ক নায়িকা জয়ী হয়, কেন হয়? কারণ নায়ক নায়িকাদের প্রেমে কি থাকে? ফোকাস থাকে। প্রেমিকা প্রেমিক ছাড়া কিছু বোঝে না, প্রেমিকও প্রেমিকা ছাড়া কি করে না? কিছু বোঝে না। প্রেমিকা নায়িকা যখন আয়নাতে মাথা আঁচড়ায়, আয়নাতে কার ছবি দেখে সঞ্চিতা ম্যাডাম? নায়িকা যখন আয়নাতে মাথা আঁচড়ায়, আয়নাতে কার ছবি দেখে সঞ্চিতা ম্যাডাম? সঞ্চিতা ম্যাডাম, মোশাররফ সাহেব, নায়ক যখন হচ্ছে কোনো মেয়ের দিকে তাকায় তখন ওই মেয়ের ভিতর কাকে খুঁজে পায়? নায়কের ছবি। নায়কের ছবি, মানে বা নায়িকার ছবি। নায়ক জি নায়িকার ছবি সারাদিন কল্পনা করে, নায়িকা সারাদিন জি তার নায়কের ছবি কল্পনা করে, অর্থাৎ সব জি সময় নায়িকাকে চিন্তা করে, নায়িকা সবসময় নায়ককে চিন্তা করে। অলওয়েজ, মানে শয়নে স্বপনে সব সময় হচ্ছে প্রেমিকাকে স্মরণ করে, প্রেমিকও শয়নে স্বপনে সব সময় প্রেমিককে স্মরণ করে, একজন আরেকজনকে স্মরণ করে সব সময়। অর্থাৎ ফোকাস সব সময়, সমস্ত ফোকাস মানে কি? সমস্ত মনোযোগ আপনি এক জায়গায় রাখা। ফোকাস মানে সমস্ত মনোযোগ আপনি যখন এক জায়গায় রাখবেন তখন ওই জিনিসটা আপনার হবেই। সমস্ত মনোযোগ যখন এক জায়গায় দিবেন ওই জিনিসটা আপনি পাবেন। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই জন্যই বাংলা সিনেমাতে নায়ক নায়িকার কি হয়? হ্যাপি এন্ডিং হয়, মিলন হয়। ঠিক আছে? আবার তামিল সিনেমাতে নায়ক নায়িকার মিলন হয় না। তামিল সিনেমাতে ভিলেনের হচ্ছে ফোকাস থাকে বেশি। তাহলে যে ফোকাস দিবে সেই সফল হবে। তাহলে ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফোকাস মানে কি? ফোকাস মানে সমস্ত মনোযোগ আপনার লক্ষ্যের প্রতি দেওয়া। এটাই সবসময় চিন্তা করা, ধ্যান জ্ঞান সবসময় এইটাই রাখা। তাহলে সবসময় আপনার ধ্যান জ্ঞান যখন এটাই থাকবে, সবসময় যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন তখন আপনি অবশ্যই কি হবেন? সফল হবেন। এবং আলকেমিস্ট নামে একটা বই আছে। আলকেমিস্ট বইতে একটা জনপ্রিয় আছে, সেটা হচ্ছে যখন আপনি ভিতর থেকে কোনো কিছু চাবেন, হৃদয় দিয়ে কোনো কিছু চাবেন, তখন সমস্ত পৃথিবী কনস্পাইরেসি করবে ওই জিনিসটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য। যখন আপনি ভেতর থেকে হৃদয় দিয়ে কোনো কিছু চাবেন তখন সমস্ত পৃথিবী কনস্পাইরেসি করবে কি করার জন্য? আপনাকে ওই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য।
তখন এই জিনিস তাহলে হৃদয় দিয়ে চাইতে হবে, আপনার যে চাওয়া সেটা হৃদয় দিয়ে চাইতে হবে, যে আমি ডিসেম্বরে 1 লাখ টাকা ইনকাম করতে চাই, এটা আপনার হৃদয়ের চাওয়া হইতে হবে। তাহলে আমার যে 1 লাখ টাকা আলামিন স্যার চাপাই মানে শুনলে আলামিন স্যার খুশি হবে, ওটার জন্য আমাকে খুশি করার জন্য না, আপনি আসলে চান কিনা যে আমার ইনকাম 1 লাখ টাকা, এটা আমি হৃদয় দিয়ে চাই কিনা। যখন আপনি হৃদয় দিয়ে চাবেন, সমস্ত মনোযোগ এখানে রাখবেন, তখন এই জিনিসটা আপনার হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফোকাস। তাহলে দেখেন, বাঘ কেন হরিণকে ধরতে পারে? কারণ বাঘ আশেপাশে আরো কিন্তু অনেক হরিণ থাকে, আশেপাশে আরো অনেক হরিণ থাকে, আপনারা দেখেছেন। শুধু এই একটা হরিণকে টার্গেট করে ওটার পিছনে সে দৌড়িয়েছে, সে কিন্তু লক্ষ্য বিচ্যুত হয় নাই। ওই এখন হচ্ছে আপনি যদি একসাথে 2টা 3টা খরগোশ ধরতে চান, কোনো খরগোশ ধরতে পারবেন না। একটাকে টার্গেট করবেন, ওই একটার পিছনে দৌড়াবেন, ওইটা আপনারই হবে। 2 নৌকায় পাড়া দিয়ে কোথাও যাওয়া যায় না, ঠিক আছে? এক নৌকায় পাড়া দিতে হয়। নৌকার কথা বলতেছি, যদি এখন নৌকা এসে নাই, মানে আপনার লক্ষ্য একটা থাকতে হবে, ওই একটার পিছনে দৌড়াইতে হবে। মানে একসাথে 2টা খরগোশ ধরতে চান, নিখিল সাহেব, একসাথে 2টা খরগোশ ধরতে চান, কয়টা ধরতে পারবেন? স্যার একটা হবে না স্যার। একটাও হবে না, ঠিক আছে? ঠিক একইভাবে একটাকে টার্গেট করে ওটার পিছনে আগাইতে হবে। আরেকটা যদি দেখাই, ভিডিও যদি আপনার দেখাই, দ্য পাওয়ার অফ ফোকাস। দেখেন, Jericho music. I'm an angel. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بينهم فيها. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بينهم فيها. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بحلم فيها. তাহলে এখান থেকে আমাদের এটা কি দেখেন, সবার চোখের দিকে যদি খেয়াল রাখেন, মানে ভিডিওটা এবারে যদি দেখেন, মানে সবার চোখের দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। খালি হয়তো অনেকে খালি মিউজিক খেয়াল করেছেন, মিউজিক খেয়াল করার দরকার নেই, ফুটবলারদের চোখের দিকে তাকাই থাকবেন। I'm an angel. Jericho music. I'm an angel. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بينهم فيها. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بينهم فيها. I'm an angel. قلبي معلق فيها من قدر الحاج الحكية صاير بحلم فيها. তাহলে চোখের দিকে যদি খেয়াল করে দেখেন, চোখ কোথায় ছিল? চোখটা কোথায় ছিল? শুধু ফুটবলের দিকেই ছিল, আশেপাশে কোনো ইস্যু ছিল না। একজন প্লেয়ার কিন্তু হচ্ছে অন্যদিকে তাকাইছে, সে কিন্তু আর করতে পারে নাই, ঠিক আছে? মানে দুইজনের চোখ মানে শুধু ফুটবলের দিকেই ছিল, ফোকাস, এবং কি করতে পেরেছে, মানে গোল দিতে পেরেছে। তাহলে আমাদের যখন আমরা গোল সেট করব, গোল সেট করে সেটা কি রাখতে হবে, আমাকে ফোকাস রাখতে হবে, সবসময় ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, সবসময় ওই জিনিসটা নিয়ে ভাবতে হবে, তাহলে আপনি কি হবেন, সফল হবেন। তাহলে আমরা যে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, আমরা হচ্ছে আজকে এখানে কি করতে যাচ্ছি, আমরা কি কি আলোচনা করেছি বা আমাদের আজকে কি কি টেক ওয়ে, মানে আমরা কি কি জিনিস শিখলাম, সবাই যদি চ্যাট বক্সে লিখতে পারেন যে আজকে আমাদের অনেকগুলো আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিয়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, পরামর্শ দিয়েছি, এই টেক ওয়ে গুলো কি কি, মানে সবাই যদি চ্যাট বক্সে একটা একটা করে লেখেন, যে এই জিনিসটা এটা করতে বলেছে, এটা করতে, আমি অনেক পরামর্শ দিয়েছি, এটা করতে বলেছি, এটা করতে, সবাই যদি চ্যাট বক্সে লেখেন কি কি করতে বলেছে, চ্যাট বক্সে লেখেন। আমরা যেমন শুরু করেছি, আমরা একটা গুড নিউজদের ট্রেনিং শুরু করেছি, একটা গুড নিউজ যে আমি হচ্ছে একটা ডিপ্লোমা করেছি, কিসের উপর ডিপ্লোমা করেছি,
কেউ কি বলতে পারবেন কিসের উপর ডিপ্লোমা করেছে? স্যার ইসলামী অর্থনীতির উপর। ইসলামী ফাইন্যান্স। থ্যাংক ইউ। ইসলামী অর্থনীতির উপর কি করেছি, এই জন্য সবাই আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছেন, আপনাকে থ্যাংক ইউ। এবং খুব জি, শীঘ্রই congratulations. কোর্স নিয়ে আসতেছি যাতে হচ্ছে মানুষ এই অর্থনীতির উপর সচেতন হয়। হ্যাঁ? কারণ হচ্ছে বাংলাদেশে ইসলামী বীমা কোম্পানি তো প্রচুর আছে, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকিং আছে, তারপর হচ্ছে হইলো দেখা যাচ্ছে তাকাফুল বিভাগ আছে। হ্যাঁ? এটার বাড়তেছে। তারপর হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করেছি, আমরা বলেছিলাম হচ্ছে সাকসেস নিয়ে আলোচনা করেছি, সফলতা। তো আমরা সফল হতে চাই না, আমরা কি হতে চাই, সার্থক হতে চাই। আমরা শুধু সফলতার পিছনে দৌড়াবো না, যে আমি যেন সার্থক হতে পারি। সার্থকতা কোথায়? সার্থকতা হচ্ছে অন্যের কল্যাণে। এবং আমরা সোশ্যাল বিজনেসের কথা বলেছি এবং আপনাদেরকে বলেছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি যে সোশ্যাল বিজনেস লিখে হচ্ছে গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে হচ্ছে এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা এবং বীমা, এটাও কিন্তু একটা সামাজিক ব্যবসা। আমরা বলেছি যে বীমা ব্যবসা এটাও কিন্তু একটা কি, সামাজিক ব্যবসা। নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। তাহলে আমরা বলেছিলাম যে বীমা এটাও কি হচ্ছে একটা সামাজিক ব্যবসা। এবং এভাবে করবেন যে আমি কত টাকা ইনকাম করলাম সেটা না চিন্তা না করে আমি কতজন মানুষকে হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারলাম, কতজন মানুষের পাশে দাঁড়াতে পারলাম, এভাবে আমরা কি করবো, অর্থাৎ সার্থক যেন হতে পারি। তারপর আমরা আলোচনা করেছিলাম হচ্ছে, সবাই একটু লেখেন চ্যাট বক্সে কি কি আলোচনা করেছি, তাহলে হচ্ছে হবে যে আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে দলিল কিভাবে দেওয়ার কথা, যে যে পলিসি করে যে দলিল, এই দলিলটা কিভাবে দিতে বলেছিলাম। নিখিল সাহেব, জি স্যার। দলিল কিভাবে দেওয়ার আইডিয়া স্যার দলিলটা স্যার আমরা স্যার এভাবে দেব সুন্দরভাবে। আমরা যে 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 প্যাকেট আছে, যে সুন্দর যে আপনার রঙিন যে গিফট প্যাকেট করা হয়, সুন্দরভাবে গিফট প্যাকেট করে, গিফটেবল প্যাকেট করে ওখানে একটা সুন্দর চিরকুট লিখবো, চিরকুট লিখে লিখবো যে আমি আপনাকে 15 বছর মেয়াদী বীমা করিয়েছি, 15 বছর আপনাকে সেবা দিব এবং আমি আপনার সাথে থাকবো এবং আপনি আমাকে অন্তত 2 থেকে 3টি পলিসি রেফারেন্স দিবেন যাতে আপনার মাধ্যমে আমি তাদের পলিসিগুলো করাতে পারি। তাকে আমি আমার প্রতি যাতে আত্মবিশ্বাস থাকে, আমি তার প্রতি আত্মবিশ্বাস, যাতে আমার ব্যবহারে সে খুশি হয়ে আমাকে আমার প্রতি সবসময় উনি মনোনিবেশ থাকেন স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা চর্চা করবেন, খুব ভালো রেজাল্ট জি, পাবেন, ঠিক আছে? এবং এই কৃতজ্ঞতার চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বলেছিলাম যে আপনার প্রথম যিনি কাস্টমার, আপনারা অনেকে নাম লিখেছেন, অনেকে লেখেন নাই, যে প্রথম কার কাছে পলিসি সেল করেছিলেন তাকে কৃতজ্ঞতা জানাবেন এবং পাবলিকলি বলবেন, দেখবেন উনি হচ্ছে আপনাকে আরো রেফারেন্স দিচ্ছে। তারপর আমরা হচ্ছে আলোচনা করেছিলাম হচ্ছে যে একই ভুল বারবার করা কি যাবে না। আমরা একই ভুল বারবার করাটা কি বলেছি, একই ভুল বারবার করাটা হচ্ছে ক্রাইম। ক্রাইম। একই ভুল বারবার করা হচ্ছে ক্রাইম। তাহলে আমাদের কি কি ভুল কেমন করবো? বলে সঞ্চিতা ম্যাডাম, নতুন ভুল নতুন ভুল করা উচিত। নতুন নতুন ভুল করবো, নিত্য নতুন ভুল করবো। আপনার টিম মেম্বারদেরকে বলেন, যেমন আপনার টিমের হচ্ছে একজন কি করে, মিটিং এ সবসময় অজুহাত দেয়, সেম অজুহাত, যে ট্রাফিক জ্যাম। তাকে বলেন বৃষ্টি, বন্যা, রাস্তা ডুবে গেছে, যেতে পারি। নতুন অজুহাত দেন, সবসময় একই অজুহাত না, মানে নিত্য নতুন অজুহাত দেন না, মানে প্রতিদিন একই অজুহাত, ট্রাফিক জ্যাম। তো শুনতে তো হয়ে যাচ্ছে, মানে নতুন নতুন অজুহাত নেন, ঠিক আছে? এবং টিমকে বলবেন আপনি দেরি করে আসেন, সমস্যা নেই, প্রতিদিন নতুন নতুন অজুহাত দেন। তাই একসময় দেখবেন তার অজুহাতের তো শেষ হয়ে যাচ্ছে। একবার না সে দাদাকে মারলো, দাদাকে তার প্রতিদিন মারতে পারবে না, আরেকদিন তো দাদিকে মারলো, এরপর নানাকে মারলো, না তো নানিকে মারলো, মানে একসময় তো শেষ হবে, ঠিক না? দেখবেন তার অজুহাত শেষ হয়ে যাচ্ছে, নতুন নতুন অজুহাত দিতে বলুন। প্রতিদিন যদি দাদাকে মেরে ফেলে তাহলে সমস্যা, তখন আপনার দাদা ভাই ওরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যেটা, যে নিত্য নতুন ভুল করার কথা বলতেছি। তারপর আমরা শিখেছি ফেল মানে কি। ফেল কেউ কি বলতে পারবেন, ফেল মানে কি? ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তাহলে আমরা অধিকাংশ মানুষ সফল হই না ব্যর্থ হওয়ার ভয়ে। আমরা সফল হইতে চাই না, মানে সফল হতে পারি না। যদি ব্যর্থ হই, গত মাসে তো 2 লাখ করতে পারিনি, এই মাসে কি 2 লাখ করবো? তাহলে চেষ্টাই করবো না। যদি ব্যর্থ হই, এই ব্যর্থ হওয়ার ভয়ে আমরা কি করি না, চেষ্টাই করি না। তখন আমরা আপনাদেরকে বলছি, আপনি হাঁটা শিখেছেন কিভাবে? সঞ্চিতা ম্যাডাম, আপনি হাঁটা শিখেছেন জি কিভাবে? স্যার। হাঁটা শিখেছেন কিভাবে?
ছাতা শিখেছি এ দিয়ে, ওই কলসি আছে না, জি কলসি দিয়ে ওটাকে উপর করে দিয়ে ওটা ধরে কাঁধিটা ধরে পা দুইটাকে ধাপ ধাপ করে মেরে মেরে শিখে ফেলেছি। শিখে ফেলেছেন, একদিনে কি শিখে ফেলেছেন, পড়ে যান নাই? না না স্যার, কত পানি যে ডুবুডুবি কত পানি খেয়েছি। ঠিক আছে, ঠিক হয়েছেন। আর এবার আপনি তো সাঁতার শেখার কথা বলতেছেন হয়তো, আমরা হচ্ছে হাঁটা, আমরা ছোট ছোট বাচ্চা যখন হাঁটা শিখে এটা বলতেছি, তাহলে আপনি যখন হাঁটা 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 শিখেছিলেন, হ্যাঁ হাঁটা, ওয়াকিং, ও না, হাঁটা শিখলে তো প্রথমে হামাগুড়ি দিবে বাচ্চারা, যেমন আমার বাবুরা হামাগুড়ি দিয়েছে বিছানায়, তারপর আবার নিচে নেমেছে ফ্লোরে, তারপর আস্তে আস্তে দেয়াল ধরে হাঁটা, এক এক পা দু পা, তারপরে আমি আমি হাতে ধরে ধরে নিজের পায়ের উপর দিয়ে দুটো পায়ে দিয়ে দিয়ে এভাবে আর কি। এভাবে শিখেছেন। মোট তাহলে কথা একদিনে তো আর শিখে না, অনেক একদিনে তো দিন শিখে পরে। নাই। তাহলে আমি বলতে চাচ্ছি, নিজের একটু প্রশ্ন করেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনি পড়ে জি। গেছেন, তারপর আপনি হাঁটা শিখেছেন, তখন তো আপনি ছোট ছিলেন, তখন না ছিল আপনার ট্রেনিং, না ছিল আপনার শক্তি, না ছিল বুদ্ধি। এখন তো আপনি ট্রেনিং আছে, আপনার শক্তি আছে, আপনার বুদ্ধি আছে, এখন আপনি পড়ে গেলে হচ্ছে কেন আপনি মনে করছেন ফেল হবেন? ছোটবেলায় যদি হাঁটা জি। শিখতে পারেন ছোটবেলায়, তাহলে এখন কেন পারবেন না? শুনছেন ম্যাডাম? ছোটবেলায় যে হাঁটা শিখতে পারেন, ছোটবেলায় যে কলসি দিয়ে সাঁতার শিখতে পারেন, এখন এখন কেন এখন এখন আপনি আমাদের জীবনে সফল হবেন না? আমাদের আমাদের এখন অভিভাবক আছেন, একজন প্রশিক্ষক আছেন। শিক্ষক আছেন, হ্যাঁ, এখন আরো ব্রেন শার্প হয়েছে, বয়স হয়েছে, তাহলে তো আমরা আরো সহজে সহজে শিখতে পারবো। সহজে শিখতে পারবেন। তাহলে আপনি বিশ্বাস করেন আপনি সফল হবেন? অবশ্যই স্যার, আপনি সাথে আছেন ইনশাল্লাহ। মোশাররফ সাহেব, আপনি কি বিশ্বাস করেন আপনি সফল হবেন? অবশ্যই স্যার, যেখানে স্যার Okay. আপনি পাশে আছেন, আপনার দিক নির্দেশনা পেলে অবশ্যই সাকসেস হব। এটা একটা ভরসার জায়গা স্যার, আপনি আপনি আমাদের পাশে আছেন, যে কোনো মানে এটা ভরসাটা আমার শক্তি অনেক বাড়িয়ে দেয় স্যার। ওকে, থ্যাংক ইউ। এবং প্রশ্ন